ঘড়ি আনছিলাম না, আমি আবার ঘড়ি ছাড়া থাকতে আমার খুবই অস্বস্তিকর লাগে, ওটা নিয়ে আসলাম আর কি। আর আমার হাতে একটু সমস্যা হয়েছে তোমাদের বই লিখতে, যে দোয়া করো যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। সো আজকে তোমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস, তাই না? দ্বিতীয় ক্লাস HSC 27 ফাউন্ডেশনের। চলো শুরু করা যাক। যারা আমাদের সাথে অনলাইনে আছো তারা কমেন্ট করো। আমি আজকে টেকনোলজি শিখছি, ইনশাল্লাহ তোমাদের কমেন্ট পড়তে পারবো আশা করা যায়। ইয়েস, ইট ইজ রাইট ইন ফ্রন্ট অফ মাই ফেস। কমেন্টগুলা ইয়েস, শিখে গেছি। টেকনোলজি শিখতে হবে, তা নাহলে বিপদ। চলো আজকে আমরা জারণ সংখ্যা নিয়ে কথা বলবো, অর্থাৎ গতদিন যে কথাবার্তা চলতেছিল সেটার আরেকটু অ্যাডভান্সড লেভেলে যাবো আর কি। চলেন, গতদিন এই প্রশ্নটা আপনাদের কাছে তুলে দিছিলাম, দেখলাম তোমরা সবাই অনেকে কিউট বাচ্চা কাচ্চার মতো বাড়ির কাজ জমা দিছো, ঠিক আছে, কিন্তু যা যা ভুল হয়েছে টেনশন করো না, আমি দেখাই দিচ্ছি আর কি এখনই। কিন্তু এই প্রশ্নটা নিয়ে কেউ কথা বলো নাই। সবসময় মনে রাখবা, যে কোনো কিছু এই যে ডিরেক্ট প্রশ্ন উত্তরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আলোচনাধর্মী যে ব্যাপারটা, কনসেপচুয়াল যে জায়গাটা, এটাকে একটু বেশি গুরুত্ব দেওয়ার। সো দ্যাট ওয়াজ এ ডিপ কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে আসলে জারণ সংখ্যার যে সংজ্ঞাটা আমরা শিখছিলাম সেই সংজ্ঞাটা কি আদৌ ঠিক আছে? যদি ঠিক থেকে থাকে তাহলে একটা ঝামেলা হওয়ার কথা এই সব যৌগে। এই জন্য আমি উদাহরণও দিছিলাম। কেউ কি ধরতে পারছো ঝামেলাটা কোথায়? এনি আইডিয়া? গড়ের ক্ষেত্রে। হ্যাঁ, গড়ের ক্ষেত্রে কি হয়েছে বলো? প্রত্যেকটা সালফার H2SO2O3 তে সালফারগুলি নির্দিষ্ট পরিমাণ হচ্ছে ইলেকট্রন ছাড়ে। তারপর এখানে কি তাহলে ওই যে আপনি একটা কথা বলছিলেন, মানে গড় করে যেন ওই নাম্বারটা পাওয়া যায়, যেমন H2SO2O3 তে চারণ সংখ্যাটা আসে হচ্ছে +2 সালফারে। তাহলে আমি যদি একইভাবে অ্যারেঞ্জমেন্টটা করি, যে মানে চেঞ্জ করে হইলো আমি শেষ পর্যন্ত যোগ বিয়োগ করে +2 বানাই ফেলতেছি, কিন্তু এটা হবে না এরকম। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয় আর কি, পরে বলতেছি। তাও ভালো লাগলো যে দুই একজন ভাবছো আর কি, এটা নিয়ে ভাবা উচিত, এটা নিয়ে পরে কথা বলবো আর কি। ওকে, বাড়ির কাজগুলো করে ফেলি। ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের জারণ সংখ্যা কত? কে পারবা তাড়াতাড়ি বলো। +5। এটা পারার সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে স্মার্ট পদ্ধতিটা শিখে নাও একটু এগুলা করার জন্য। এখন বড় হয়ে গেছো, ইন্টারমিডিয়েটে উঠছো, এখন লিটারালি ওই এক্স ধরে করা বা প্রত্যেকটা হিসাব করার সময় হবে না। কার জানি মাইকে শব্দ হচ্ছে, একটু ঠিক করো। আচ্ছা, এইখানে না এই যে ফসফরাসটা আছে, ফসফরাসটা কি মূলক আকারে আছে একটু দেখো তো। ফসফেট মূলক আকারে আছে না? যৌগমূলক। সো ওই ফসফেট মূলকটার যদি আমরা সংকেত লিখি, এই যে PO4 3- হবে এটা, এই PO4 3- সব সময়ই ফসফরাসের জারণ সংখ্যা +5 থাকবে। তুমি একবার একটু হিসাব করে দেখো, ওইটা সারা জীবন যেন মনে থাকে। ফসফরাসের জারণ সংখ্যা ফসফেট মূলকে অলওয়েজ +3 থাকবে, কোনো মাফ নাই। ইমতিয়াজ আহমেদ, তোমার মাইকটা একটু বন্ধ করতে হবে ভাইয়া, তুমি তো কথা বলতেছো না, সো মাইক রাখার দরকার নেই। আচ্ছা, সো এই যে +5 হবে, এটা আর হিসাব করতে যাব না, আমি দেখবো যখনই ফসফেট আছে ভাই, সোজা কথা +5 আছে, শেষ। আচ্ছা, তাহলে এখানে লিখে দিলাম +5, এটা নিয়ে কারো সমস্যা হয় নাই। K2CrO4, এই যৌগটার নাম যেন কি বলছিলাম? K2CrO4 পটাশিয়াম ডাইক্রোমেট, না ভুল করা যাবে না, ক্রোমেট, রাইট। পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে K2Cr2O7 ছিল, এবং যৌগ দুইটার সংকেত দেখতে একই রকম কাছাকাছি বলে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই, প্লিজ ডোন্ট বি। আচ্ছা, সো এইখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা তো হিসাব করতে পারছো মনে হয়, এইখানে হচ্ছে +2, এইখানে হচ্ছে -8, হ্যাঁ এইখানে থাকবে তাহলে +6, শেষ। আচ্ছা, ক্যালসিয়াম নাইট্রেট, এখানে নাইট্রেট মূলক আমরা দেখে একবারে বলে দিতে পারবো, নাইট্রেট মূলকে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? +5। সো এটা যে দেখছি আর ভুলবো না। এবং এই আয়নগুলো আসে কোত্থেকে বুঝছো তো? এই অ্যানায়নগুলো আসতেছে কোত্থেকে বলো তো? করেসপন্ডিং অ্যাসিড থেকে। সো অ্যাসিডের, হ্যাঁ অ্যাসিডের সংকেতটা ঠিকমতো মনে রাখতে পারলে আয়নও পারা যাবে আর কি। আচ্ছা, তারপরে কি হলো, এটা তাহলে +5 হলো। নাইট্রিক অক্সাইডে, এখন নাইট্রিক অক্সাইডের সংকেত কি গতদিন লিখে দিয়েছিলাম না আমি? নাইট্রিক অক্সাইড NO, রাইট। গতদিন কি লেখা হয়েছিল নাইট্রোজেনের 5টা অক্সাইড? আচ্ছা, যদি লেখা হয়ে থাকে তাহলে NO যেহেতু সংকেত, তাহলে এটা -2, এটা +2, সহজ জিনিস। এইটা জাস্ট তোমাকে চেক করা যে তুমি সংকেতটা পারো কিনা। আমরা সংকেত শিখতে খুবই অনাগ্রহ প্রকাশ করি, এই জিনিসটা ঠিক না। রসায়ন পড়তেছো, রসায়ন পড়তে গেলে তো কেমিক্যাল ফর্মুলা জানতে হবে তোমার আর কি। আচ্ছা, তারপরে এইটা একটা জটিল যৌগ
থার্ড ব্র্যাকেট ওয়ালা যৌগ, ফেলুদা যৌগ না, আচ্ছা ফেলুদা যৌগ না, এগুলো নর্মাল জিনিস, বাট নাম হচ্ছে জটিল যৌগ আর কি। ওকে, সো এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে, এই কারণে এই যৌগগুলোর নাম হচ্ছে জটিল যৌগ। এগুলো আমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠে শিখবো, মানে আমি সেকেন্ড ইয়ারে উঠে পড়াই, বাট বইতে আছে ফার্স্ট ইয়ারে। ও সরি, তোমাদের সিলেবাস নতুন করে ডিজাইন করছি, তোমাদের ফার্স্ট ইয়ারে পড়াবো। সো এইখানে দেখো তোমরা অনেকে চালাকি করছো, এইখানে সালফেটের ক্ষেত্রে করছে কি, এই অক্সিজেন চার্টটাকে -8 লেখছো, সালফারকে জানি আবার কি কি লেখছো, এত কাহিনীর দরকার নাই তো। তুমি একটা জিনিস তো জানো, এইটুকু পুরোটার চার্জ কত বলো তো, -2 না, মানে 2 না, ওইটাকে আমরা জারণ সংখ্যা আকারে লিখতে পারি -2, শেষ। এই কাজই করবো, এই চালাকি করতে হবে। আচ্ছা এবার দেখেন, এই যে এনো যে মূলকটা, এটা তো মূলক না, এটা আসলে লিগ্যান্ড বলে এটাকে। এই পুরো বস্তুটার যে চার্জ, এটা কত হবে বলো তো আমাকে একটু। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা যৌগ, তো চার্জবিহীন যৌগ, ওইটা এখানে লিগ্যান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। লিগ্যান্ড কি পরে শিখবা। সো এটা হচ্ছে 0। পানির চার্জ নাই, তাহলে পানির পুরোটারও হয়ে যাবে 0, সেখানে 5টা থাকুক আর 50টা থাকুক, এটা 0 মানে 0। তাহলে পুরো যৌগটাকে 0 হইতে গেলে আয়রন মাস্ট হ্যাভ টু বি কত বলেন তো, +2। কার কার হয়েছিল? আচ্ছা কয়েকজনের হয়েছে দেখলাম, হিসাব নিকাশ ঠিক আছে, আর কয়েকজনের ঝড়ে বক মারছে, আমি বুঝছি, কিছু বলি নাই আর কি। আমরা সিঙ্গেল করছি আলাদা ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ ঠিক আছে ওকে, বাট স্মার্টার প্রসেস হচ্ছে এইটা। ওকে, এবার আসো, এইটার একটা জটিল যৌগ টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। সো এই যৌগের ক্ষেত্রে কি হবে বলো, এই যে সালফেট পুরোটাকে -2, অ্যামোনিয়া পুরোটার 0, তাহলে এটা হবে ডেফিনেটলি +2 হয়ে গেছে। আচ্ছা তারপরে O2F2, এই যৌগটার নাম জানো কি বলছিলাম? O2F2 ডাইঅক্সিজেন ডাইফ্লোরাইড, রাইট। আচ্ছা সো এখন বলো আমাকে এবার, এটা এখানে অক্সিজেনের কত আসছে, এটা তো আমি দেখাই দিয়েছিলাম মনে হয় +1, করতেছি না আমি এটার। নাইট্রাস অক্সাইডের সংকেত কি লিখছিলে বলো? NO2 N2O। হ্যাঁ, তাহলে এখানে অক্সিজেনের একার যেহেতু -2, তাহলে দুইটা নাইট্রোজেন মিলে হচ্ছে +2 হওয়া লাগবে, তাহলে প্রত্যেকটা নাইট্রোজেনের ইন্ডিভিজুয়ালি কত, +1। এই যে +1 জারণ সংখ্যা। ভাইয়া বলো ভাইয়া, একটা প্রশ্ন ছিল। গো অন। ভাইয়া যে নাইট্রাস অক্সাইডকে কেন ডাইনাইট্রোজেন অক্সাইড বলা হয় না? আচ্ছা নূর আহনাফ, তুমি মশা মারতেছো মনে হয়। আচ্ছা হ্যাঁ বলো আবারও, কি কাকে কি বলা হয় না? নাইট্রাস অক্সাইডকে কেন ডাইনাইট্রোজেন অক্সাইড বলা হয় না? ও আচ্ছা, হ্যাঁ ডেফিনেটলি ইউ ক্যান সে দ্যাট, নো প্রবলেম, বাট প্রবলেম হচ্ছে তুমি সায়েন্টিস্ট কমিউনিটিতে তোমার কথা তুমি একাই বুঝবা, তোমার কথা আর কেউ বুঝবে না। তোমার নাম কি, যে প্রশ্নটা করলা তার নাম কি? ভাইয়া মারুফ। সো তোমাকে আমি এখন থেকে বলবো হালুম, ঠিক আছে? সো তোমার বাসায় যে আমি বললাম হালুম কোথায় হালুম, এখন প্রবলেমটা যেটা, তোকে হালুম নামে আগে থেকে চেনানো হয় নাই। সো তোর বাসায় যে হালুম বললে, তোর স্কুলে যে বললে, তোকে কেউ চিনবে না, দ্যাটস দ্য প্রবলেম। ডাইনাইট্রোজেন অক্সাইড বলি না কেন, আমরা সবসময় যে কোনো যৌগের নামকরণ করার চেষ্টা করি আস আর হচ্ছে ইক দিয়ে। ব্যাপারটা বুঝো, আস কখন হয়, যখন নিচু যোজনী থাকে, কম যোজনী থাকে, যখন উঁচু যোজনীতে যায় তখন আমরা ইক বলি। এখন নাইট্রোজেনের প্রবলেমটা যেটা হয়েছে, ইট হ্যাজ গট মাল্টিপল ভ্যালেন্সিস, সো যার ফলে তার অনেকগুলো অক্সাইড হয়ে গেছে। এতগুলো অক্সাইডের মধ্যে আমার আস আর ইক যথেষ্ট না, তখন আমাকে নিচের দিকে যে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড বলতে হচ্ছে, কিন্তু দুইটাকে তো অন্তত বলতে পারতেছি। আমার কথা কি বুঝছো? যার ফলে আমরা দুইজনের একটাকে আমরা বলছি নাইট্রাস অক্সাইড আর একটাকে বলছি নাইট্রিক অক্সাইড, সো দ্যাট দ্য নেমস বিকাম বিউটিফুল অ্যান্ড ইজি টু সে। ডাই নাইট্রোজেন মনোঅক্সাইড এগুলো অনেক বড় হয়ে যায়, সো এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ 5 নাম্বার যৌগের মধ্যে আমরা আয়নটা আলাদা করি না কেন? 5 নাম্বার যৌগের মধ্যে আয়ন আলাদা করব কেন? আয়ন আলাদা বেসিক্যালি সেই সব জায়গায় করা লাগে যেসব জায়গায়, যেমন ধরো এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, এই টাইপের যৌগগুলোতে একই নাইট্রোজেন দুই জায়গায় বসে আছে, সো তখন তোমার বোঝা উচিত যে এখানে একটা গ্যাঞ্জাম আছে, তখন আমাদের আলাদা করা লাগে, বুঝতে পারছো? এখানে তো আয়রন একটা আছে এক জায়গাতেই, সো এই জন্য আর করার দরকার নেই আর কি। এটা যদি একটা ভুয়া আনসার, কিছু না, তোমাদের জন্য যথেষ্ট আর কি। আচ্ছা P2O5 এ ফসফরাসের জারণ সংখ্যা কে দেখতে যাবে ভাই? +5 হয়। আচ্ছা বেরিয়াম সুপার অক্সাইড, এখানে কি করছো?
BaO4 আমিও BaO4 ইমতিয়াজ আহমেদ শোনা, তোমার কোনো কারণ ছাড়াই তুমি আবারও মাইক অন করছো, এটার কারণটা কি আমাকে একটু বলবা যে তুমি কেন বারবার মাইকটা অন করতেছো? তুমি তো কথা বলতেছো না। হ্যাঁ বলো। ফারহানা মুন্নি, হ্যাঁ কি করছো? BaO4 এটা কোথায় পাইছো? গুগল সার্চ দিছিলা? মাথায় সার্চ দিছে ফাজিল। হ্যাঁ গুগল সার্চ করতে পারো, কোনো সমস্যা নেই, এটা তো ভালো, কিন্তু ওইটা দেখে ভাবতে হবে যে কেন এটা সংকেত এরকম হয়েছে। একটা কাজ করি আমরা, বুঝছো, সেটা হচ্ছে ধরে নেই, চলো টেকনিকটা কি শিখি। ধরি বেরিয়াম সুপার অক্সাইড, এটা আমরা ধরে নেই একটা সংকেত। হ্যাঁ কি ধরা যায় বলো তো? BaON ধরা যায়, যে ওইখানে n সংখ্যক অক্সিজেন আছে ধরে নিলাম। আমরা এবার কিসের মান বাইর করবো বলো তো? ওই n এর মানটা বাইর করবো, যে nটা কত। তাহলে এবার বলেন বেরিয়ামের জারণ সংখ্যা কত হওয়ার কথা? কেন +2 বুঝছো তো? 2 নাম্বার গ্রুপের মৌল। হ্যাঁ তাহলে আমরা এবার কি করব? +2 যোগ অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, তাই না? তুমি তো চাচ্ছ এটা সুপার অক্সাইড বানাইতে, সুপার অক্সাইড বানাইতে গেলে তো অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 নিয়ে কাজ করা লাগবে। সো এবার আমরা কি লিখবো? -1/2 ইনটু হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে 0। কষ্ট করে একটু বলো n এর মান কত হবে তাড়াতাড়ি। +2 এর পাশে গেলে -2, হ্যাঁ 4 হয়ে যাবে, +4 আসবে। ওই মানে 4 আর কি, n তো বেসিক্যালি সংখ্যা, সো 4 লিখলে হবে। তার মানে বেরিয়াম সুপার অক্সাইডের সংকেত হবে কি বুঝছেন তো? BaO4। তাহলে দেখো জারণ সংখ্যা জিনিসটা কত পাওয়ারফুল। তুমি একটা অক্সাইডের সংকেত প্রিসাইজলি কেমন হবে এটাও বাইর করে ফেলতে পারতেছো। বেরিয়াম সুপার অক্সাইডকে মানে আমি যেখানে দেখলাম ওইখানে না সুপার অক্সাইড হওয়ার জন্য জারণ সংখ্যা -1/2 ওইটা ওরা বলে নাই, বলছে যে O2 তারপর মানে O2 -1 কে তারা দাবি করছে, মানে ওইটার জন্য হবে সুপার অক্সাইড। তারা ভুল দাবি করছে। তুমি কোথায় দেখছো আমাকে একটু লিংক পাঠাও বা ওই স্ক্রিনশট দেখাও, ঠিক আছে? ওকে চলো, সো আমরা কথাটা নিই। বেরিয়াম সুপার অক্সাইডের সংকেত, তাহলে জাস্ট সংকেতটা জানতে চাইছে তোমার কাছে, তাহলে সংকেতটা কি হবে? BaO2। ওকে আমি পরে পাশে লিখে দিব না আর কি। আচ্ছা H2N2O2 এই যৌগটার নাম জানো কেউ? H2N2 সরি BaO4, হ্যাঁ ভুল হয়েছে। আচ্ছা H2N2O2 এই যৌগটার নাম জানো? হাইপোনাইট্রাস অ্যাসিড। এটা কি তোমাদেরকে এসএসসি ফাউন্ডেশনের সময় দেখাইছিলাম আমি? হাইপোনাইট্রাস অ্যাসিড দেখাই নেই মনে হয়। ওকে সো এইখানে তোমার নাইট্রোজেনের জারণ সংখ্যা কত আসছে হিসাব করছো? সহজ তো, +1 আসছে, রাইট। আচ্ছা ফেরোসোফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইডে আয়রনের জারণ সংখ্যা কত বলো? 2/3। আচ্ছা কেউ বলতেছে 2 আর 3, কেউ বলতেছে +8/3। তাহলে ঠিক আছে, আমি একটু কিছু আলোচনা করি। ফেরোসোফেরিক অক্সাইডের জন্য আলাদা করে একটা স্লাইড রাখছি। সেটা হচ্ছে, আচ্ছা এইখানে পরে আসি আর কি, তোমাদের আর একটু পেঁচাই। ফেরোসোফেরিক অক্সাইডের সংকেত কি? সংকেত হচ্ছে Fe3O4। সো আমরা নর্মালি যদি হিসাব করি তাহলে এখানে আসবে কত আয়রনের? +8/3, তাই না? তার মানে কত? +2.67। আচ্ছা এইটা কারেক্ট, এটা সঠিক, ভুল না আর কি। সো এইটা যেটা আসছে এটা কি আসছে জানো? এটা আসছে হচ্ছে, হ্যাঁ এটা আসছে হচ্ছে গড় জারণ সংখ্যা বা গড় জামা আর কি, সংক্ষেপে লিখলাম। এটার যে অ্যাকচুয়াল জারণ সংখ্যাটা সেটা হচ্ছে +2 আর +3। ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, ঠিক আছে? সো আপাতত থাকুক এখানে। মানে বিভিন্ন ভর্তি পরীক্ষায় দেখা যায় যে অপশনে এইটাও থাকে, আবার অনেক সময় অপশনে ওইটাও থাকে, দুইটাই কারেক্ট আনসার আর কি। আচ্ছা Cl2O7 এর ক্লোরিনের জারণ সংখ্যা এখানে +7 হবে, সহজ জিনিস। আচ্ছা HClO, এই অ্যাসিডটার নাম কি জানো? HClO হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা সো এইখানে ক্লোরিনের জারণ সংখ্যা আসবে হচ্ছে +1। থায়োসালফিউরিক অ্যাসিড, এটা সংকেত গুগল করে পাইছো? সংকেত কি আসছে? H2S2O3। সো এইখানে সালফারের জারণ সংখ্যা কত আসছে হিসাব করে? +2। ঠিক আছে। তারপরে মিথেনে কার্বনের জারণ সংখ্যা তো সহজ, কি আসবে? -4।
তাহলে একটা মজার ব্যাপার খেয়াল করো, নর্মালি পজিটিভ জারণ সংখ্যা যাদের হয় তারা কোথায় বসে, একটা যৌগের সংকেতের মধ্যে কোথায় বসে, সামনে নাকি পেছনে বলো তো? সামনে বসে। সামনে। কিন্তু এইখানে মিথেনের ক্ষেত্রে কেন পিছনে বসলো? কার্বনটা মানে সামনে বসে গেল, হাইড্রোজেনকে পিছনে দিল। পরে আগে এটা বলো আমাকে, মিথেনের ক্ষেত্রে কেন আমার, ও আচ্ছা বলো সে কি প্রশ্ন? ও তো সেটা তো আমি জিজ্ঞেস করলাম, এখন বলো না, আলোচনা করি চলো কি হবে। আসলে ঘটনাটা হচ্ছে যেটা, তোমাদেরকে আরেকটা জৈব যৌগ যদি দেখাই তাহলে বুঝবা, CH3COO Na, এই যৌগের মধ্যে নেগেটিভ পার্ট কোনটা বলেন তো আমাকে একটু? CH3COO এই পার্টটা না নেগেটিভ, আর এই সোডিয়াম পার্টটা কি বলো তো? পজিটিভ। সো তাহলে ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই ঘটনাটা আমরা মেইনলি দেখতে পাচ্ছি অজৈব যৌগ, সরি কি বলে, জৈব যৌগের ক্ষেত্রে। তাহলে তোমার নর্মাল যে নিয়মটা, যে কি বলে জানি, আগে পজিটিভ তারপরে নেগেটিভ, এটা কোথায়? এটা করব হচ্ছে আমরা মেইনলি অজৈব যৌগে। আর যদি জৈব হয় তাহলে হচ্ছে আগে আমার কি হবে, নেগেটিভ, তারপরে পজিটিভ বসবে। এইটা হচ্ছে তোমার কি বলো এটাকে, জৈব যৌগের নিয়ম, ঠিক আছে? তাহলে এইটা একটু মাথায় রাখবো আমরা। তবে এখানে যদিও কিছু কিন্তু আছে, মেইনলি এটা। এবার আসো তোমাদেরকে তাহলে আরেকটা মজার জিনিস শিখাই। দুনিয়ায় বেসিক্যালি একটা যৌগ আছে যেটা অজৈব যৌগ হওয়া সত্ত্বেও তার ক্ষেত্রে মাইনাসটাকে সামনে বসানো হয়, বলেন তো কে? দুনিয়া একটা এরকম যৌগ আছে। হ্যাঁ, এই যে অ্যামোনিয়া। এইখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত বলো তো? -3, বাট তাকে সামনে বসানো হয়। কেন যে সামনে বসায় এটা খুব মজার একটা কারণ, এটা পরে বলতেছি। এরকম আর একটা যৌগ আছে, যেহেতু এটা ধরতে পারছো এত তাড়াতাড়ি, যদি না পারতো তাহলে আমি বলতাম না। এরকম আর একটা যৌগ আছে, বলো তো কে? PH3। এইগুলো কি বলছিলাম নাকি ফাউন্ডেশনের সময়? এত তাড়াতাড়ি পারতেছস কেমনে? হায় হায়। আচ্ছা, এই দুইটা যৌগের ক্ষেত্রে হচ্ছে তোমার নেগেটিভ স্পিসিস যে, সে হচ্ছে সামনে বসতেছে, বাট এইগুলো এক্সেপশনাল ব্যাপার আর কি। এটার বিশেষ করে অ্যামোনিয়ার কারণটা খুব মজার, যে কেন এটাকে সামনে বসানো হয়। আমি এতটুকু বললাম, বাকিটা তোমাদের রিসার্চের উপরে ছেড়ে দিলাম। গুগলের যুগে, এর যুগ, দেখো কোথায় কি বলে। তবে ডোন্ট বিলিভ হোয়াট এভার ইউ সি অনলাইন, ঠিক আছে? এইটা খুব বোকার মতো একটা কাজ হবে। ইট ক্যান হেল্প ইউ থিঙ্ক, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে ওটা তোমার নিয়ে কাজ করতে হবে আর কি। ওকে, তারপরে বাড়ির কাজ সব শেষ। এবার আপনাদের সাথে নতুন একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত আমরা মুখস্থ জানি Al2O3। এটাকে প্রমাণ করো রাইট নাও, যে এটা সংকেতটা আসলে ঠিক ছিল, সারা জীবন ভুল লেখি নাই। প্রমাণ করো। হাতে তালি দিতেছস? এ গুগল মিটেও কি সব ইমোজি দেওয়া যায়? আমি তো আগে জানতাম না, কি বিপদ। বলো কেমনে প্রমাণ করা যেতে পারে, বুদ্ধি দেন তাড়াতাড়ি। জলীয় দ্রবণ বিক্রিয়া দিতেছে, ধরে নিলাম আমরা সংকেতটি কিছু একটা, ধরো কি ধরা যায় বলো, লজিক্যালি বলো। ধরে নিলাম সংকেতটা কি, AlON এরকম ধরা যায়, বুঝো নাই? ধরো AlOX ধরলাম। আমি জানতে চাই যে অক্সিজেন এখানে কতগুলো থাকবে। আচ্ছা, মোহিত, আচ্ছা AlOX ধরে নিলাম। তাহলে এবার বলো তো হিসাব অনুযায়ী আমাদের কি লেখার কথা? অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা তো অলওয়েজ ফিক্সড, কত বলেন তো? +3 যোগ -2 ইন্টু কত হবে? x ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার এখান থেকে x এর মানটা কি বের করা যায় বলেন তো? কত আসে? 3/2 হবে না? কেউ বোঝে না? এইটা যদি আসে তাহলে এবার তুমি এই মানগুলো এখানে একটু বসাও। তাহলে সংকেতটা কি হওয়ার কথা? অতএব AlO কত? 3/2, বোঝা নাই? এখন বলো তো পরমাণুর সংখ্যা নাই নির্দেশ করে এগুলা, এই পরমাণুর সংখ্যা কি কখনো ভগ্নাংশ হবে? দ্য আনসার ইজ নো। তাহলে তোমার এটাকে হোল নাম্বারে নিতে গেলে কি করা লাগবে বলেন তো? 2 দিয়ে গুণ করা লাগবে। যখন তুমি 2 দিয়ে গুণ করবা তখন হয়ে যাবে জিনিসটা Al2O3। এখানে অনেকেই খটকা লাগায় যে ভাই এরকম কেন আসলো, গণিত তো কখনো মিথ্যা কথা বলে না, আপনিই বলেন, তাহলে কেন গাণিতিক হিসাবে আমার এরকম ফ্র্যাকশন আসছে? এই ফ্র্যাকশনটা আসার কারণ হচ্ছে এক্স এর পরিচয়টা কি? এক্স এর পরিচয় হচ্ছে অক্সিজেনের সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা। সেটা কিসের সাপেক্ষে? যখন অ্যালুমিনিয়াম একটা থাকবে তখন এক্স কয়টা হবে? বোঝো না আমার কথা?
সো প্রতিটা অ্যালুমিনিয়ামের সাথে যদি 3/2 সংখ্যক অক্সিজেন থাকে তাহলে তোমার হোল নাম্বারে নিতে গেলে এখানে অ্যালুমিনিয়াম 2টা লাগবে। তোমরা কি বুঝছো ব্যাপারটা? কেউই বোঝে না। এবার আমরা একটা কাজ করি, সংকেতটাকে একটু অন্যভাবে ধরি। অনেকেই মনে মনে ভাবতেছো আপনি মনে হয় ওই পাশে অক্সিজেনের সাথে ধরে ধরে মিলাচ্ছেন। দেখো ভাই, আমি এবার এক্সটাকে ধরবো কার সাথে বলো তো? অ্যালুমিনিয়ামের সাথে যদি ধরি তাহলে এবার বলেন হিসাবটা কি হবে আমাদের? বলো বলো তাড়াতাড়ি, কই? অক্সিজেনের জারণ মান -2 ধরে করতে হবে। হুম, 3 into x অক্সিজেন -2 ধরতে হবে, অক্সাইডের কথা বলতে এখানে। আচ্ছা দেখো, অ্যালুমিনিয়ামেরটা কত ধরবা তাই তো বলতেছো না রে বোকা। যেটা জানা থাকে সেটা আগে বলে ফেলতে হয়। +3 ইন্টু হচ্ছে এক্স যোগ অক্সিজেনের কত হবে বলো তো? -2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি করব? এক্স ইকুয়াল টু কত আসে বলেন? 2/3 আসে না? এইবার তাহলে তোমার সংকেতটা কি হবে বলো? অতএব তাহলে আমরা কি লিখবো? অ্যালুমিনিয়ামের সাথে Al2/3O। এবার এটাকে তুমি বা দিয়ে কি লিখতে পারবো? হোল নাম্বার নেওয়ার জন্য 3 দিয়ে গুণ করা লাগবে, তখন চলে আসবে Al2O3। মানে তুমি যেভাবেই করো আলটিমেটলি তুমি একটা অজানা অক্সাইডের সংকেত বের করা শিখে গেছো। তোমরা কি বুঝছো আমার কথা? বাই ইউজিং হোয়াট? দ্য কনসেপ্ট অফ অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যার ধারণা ব্যবহার করে আমরা যে কোনো অজানা অক্সাইডের সংকেত বের করতে পারতেছি। ঠিক আছে, চলো এরপরে আসো। ব্লিচিং পাউডার CaOClCl। মাওয়াউল হায়াত, মাইক অফ হবে, বলো। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, এই যৌগটার নাম জানো তো? লিখে দিয়েছিলাম আগেও, আচ্ছা আবারও লিখি। এই যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা বের করতো তাড়াতাড়ি। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট এইখানে ক্লোরিনের জারণ সংখ্যা বের করতে হবে। বুদ্ধি বলেন কি করা যায়? 1 আর -1 আচ্ছা, কিভাবে করছো? সেপারেট করে? জি ভাইয়া। কেন সেপারেশনে গেছো বুঝছো তো? একই ক্লোরিন দুই জায়গায় বসে আছে, তাহলে এইখানে একটা ক্লোরিন আছে, এইখানে আর একটা ক্লোরিন আছে। এখন একটু ভেবে দেখো, এইখানে যে ক্লোরিনটা ভিতরে, এই যে OCl, এটা পুরোটা কিন্তু একটা মূলক। এটা আপনারা চিনেন? OCl এই মূলকটা কোথায় দেখছিলা বলো? রাইট, HOCl। বা এটাকে অনেক সময় কিন্তু আমরা লিখি কি HClO, একই কথা, আলটিমেটলি দুইটা জিনিসই সেম। এখন কথা হচ্ছে, তাহলে আমাকে একটু বলো যে এইখানে এই যে OCl যে মূলকটা, এই মূলকটার চার্জ কত? -1। কেন -1 বুঝছো তো? কারণ হাইড্রোজেন তো একটা প্লাস, তাহলে ওই বাকিটা পুরোটা একটা মাইনাস। তাহলে আমাদের এখানে করা উচিত যেটা, OCl মাইনাস নিয়ে কাজ করা উচিত। OClটাকে আলাদা করে আনলে ওখানে একটা মাইনাস দেওয়া লাগবে। তাহলে এবার অক্সিজেনের জারণ সংখ্যা কত? আমরা ধরে নিচ্ছি এখানে -2 আছে, যোগ ক্লোরিনের হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে কত হবে বলেন তো? -1। তাহলে এখানে আমরা কি পাবো? x ইকুয়াল টু বলো +1। তাহলে এই যে মাঝখানে যে ক্লোরিনটা বসেছিল চুপচাপ, এই ক্লোরিনটার জারণ সংখ্যা হচ্ছে আমাদের +1। এবার তো সহজ হয়ে গেছে কাজ। বাকি জিনিসটুকু, বাকিটুকু কেমনে করব? এই ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2, আর এই পুরোটুকুর চার্জ আমি একবারে বসাচ্ছি কত? +1। তাহলে এই ক্লোরিনটাকে ধরে নিচ্ছি হচ্ছে y জারণ সংখ্যা, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার y ইকুয়াল টু কত আসে দেখো তো? -1। সো এই ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1 হবে না? কোনটা -1? এখানে OCl -1 না? সরি আমি কি করলাম? ওই তো বুঝছো তো, আমার আনসার ঠিক মিলাই দিছি আর কি। এখানে হিসাব করলে +1 থাকে, ওপাশে গেলে -1। মানে আমি তো জানি আলটিমেটলি ওইটাই আসবে আর কি। বুঝতে পারছিস তোরা? গড় করা যাচ্ছে তো, আরে পাগল, গড় করা যাবে তো, কিন্তু এইখানে পুরো আলাদাভাবে লিখে রাখছে। তার মানে ওদেরকে কোনোভাবে এক জায়গায় মিশানো যাবে না, ওখানে আলাদা ব্যাপার আছে, বোঝা না? গড় তখন করতে পারবা যখন তোমাকে একসাথে রাখছে। আচ্ছা ধরো তোমরা এখানে সবাই একসাথে বসে আছো, তোমাদের এখানে তো আমি কাউকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস দেই নাই, রাইট? যে তুমি ভাই পুরো কোর্স একসাথে কিনছো আর তুমি শুধু ফেজ 1 কিনছো, তাহলে তুমি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা, একটু কম পাবে, এরকম তো কিছু না। সো তোমাদের ক্ষেত্রে যে টাকা তোমরা আমাকে দিছো, 2 টাকা 1 টাকা 3 টাকা ক্লাসের পরে, আমি এটাকে গড় করতে পারি। কিন্তু যখন সেপারেটলি বসায় রাখছে, এই সময় কখনো গড় করা যাবে না। বুঝে না আমার কথা? ভাই একটা কোশ্চেন ছিল। বলো। ভাই আপনি স্লাইডে লিখছেন ClO আর এইখানে লিখছেন
OCl কোন স্লাইডে, মানে এইটাতে আর আগেরটাতে, তাই? না মানে উপরে উপরে মনোনির নিচে। হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে, হ্যাঁ ওইটাই তো একটু আগে বললাম। আচ্ছা আচ্ছা, আবারও শোনো, তুমি এই অ্যাসিড দুইটার সংকেত HOClও লিখতে পারো, HClও লিখতে পারো, দুইটাই লিখতে পারো। এটা নিয়ে আজকে আলোচনা হবে যে কেন এই অ্যাসিড, মানে সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি আমরা NaCl লিখতে পারি, জানি আমরা, কিন্তু এটার সংকেত কি আমরা ClNa লিখতে পারি? দ্য আনসার ইজ নো। চাইলেই লেখা যায় না, কিন্তু ওই ক্ষেত্রে লেখা যায়। কেন যে লেখা যায় সেটা নিয়ে আজকে আলোচনা হবে, ঠিক আছে? টেনশন নিও না। বুঝতে পারছি। ওকে, চলো তাহলে আগাই। ব্লিচিং পাউডার হয়ে গেল, এবার আমরা কি দেখার কথা? ক্লোরিনের অক্সাইড সমূহ। তোমরা একটু আমাকে বলো তো ক্লোরিনের কি কি অক্সাইড পসিবল? গতদিন যেমন আমরা নাইট্রোজেনের অক্সাইডগুলো দেখছিলাম, আজকে আমরা একটু ক্লোরিনের অক্সাইডগুলো দেখে ফেলি। বলো ক্লোরিনের যোজনী কত কত জানো? ক্লোরিক অ্যাসিড আগেই কি ক্লোরিক আসবে? তাহলে ক্লোরাস না, কম থেকে বেশিতে যদি যাই আমরা, প্রথমে হচ্ছে Cl2O থাকা উচিত। কেন বুঝছো তো? অক্সিজেনের যোজনী 2 ওকে দিলাম, ক্লোরিনের যোজনী 1 একে দিলাম। আচ্ছা, তারপরে যোজনী কত? ক্লোরিনের 3 না? ক্লোরিনের যোজনী 1 3 5 7 মনে আছে? এন্ড গেমে দেখাইছিলাম। হ্যাঁ, তাহলে বলেন Cl2O3, তারপরে কি হবে? বলে না কেন এই পাগলগুলা? Cl2O 5, তারপরে Cl2O7। এই অক্সাইডগুলো এখন চিনে ফেলতে হবে, এখন বড় হয়ে গেছো। সো প্রথমটার নাম আমরা বলি হচ্ছে ক্লোরিন মনোঅক্সাইড। ক্লোরিন মনোঅক্সাইড, মনোঅক্সাইড বানানটা এরকম। তারপরে এটাকে আমরা কি বলবো? ক্লোরিন বলো ট্রাইঅক্সাইড। আচ্ছা, তারপরে পরেরটা পেন্টাঅক্সাইড, লাস্টেরটা হেপ্টাঅক্সাইড। তো নামগুলো একই রকমের, দেখো খেয়াল করে, 100% সেম, সিমিলার। তাহলে এটা হচ্ছে কি জানো ছিল? এটা ছিল ট্রাই, এটা কি ছিল? পেন্টা বলে না, এটাকে বলে পেন্টক্সাইড, আর এটা হচ্ছে হেপ্টাঅক্সাইড। সো হেপ্টো বলে আর কি, হেপ্টক্সাইড, বানানটা এরকম। ওকে, ক্লোরিনের অক্সাইড চিনলাম এই যে 4টা। তাহলে ক্লোরিনের এই 4টার মতো করে সিমিলার অক্সাইড আরও কার কার হবে বলেন তো? কোন কোন মৌলের? ইয়েস বস, তাহলে শিখে নিন। কিন্তু আমি কিন্তু আর করলাম না, ঠিক আছে? আমার করা লাগবে। বল। এখানে ক্লোরিনের অক্সাইডগুলোকে আস এবং ইক অ্যাসিড দিয়ে লেখা হয় না কেন? মানে ও বলতে চাচ্ছে নাইট্রোজেনের অক্সাইডগুলোকে যেমন আমরা আস আর ইক দিয়ে দুটো বলছিলাম, এখানে কেন বলতেছি না? আমি আবারও একই উত্তর দিচ্ছি, চাইলে তুই বলতে পারিস, কিন্তু এইগুলা যেহেতু অভ্যস্ত না এই জন্য বলে না আর কি। হ্যাঁ, মানে সত্যি কথা, কোনো একজন বিজ্ঞানী প্রথম এসব নাম উপস্থাপন করার পরে না প্রচলিত একবার হয়ে গেলে তারপরে আমরা রুল ব্রেক করি না। আর আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার নামের সৌন্দর্য খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ধরো ক্লোরাস অক্সাইড, ক্লোরিক অক্সাইড বলতে পারো, বাট এই নামে যেহেতু প্রচলিত না, মানে তোমার কথা কেউ বুঝবে না, আর ওই নামগুলো হচ্ছে এই নামগুলো একেবারে খারাপ না আর কি। সো দ্যাটস দ্য থিং, রিয়ালিটি হচ্ছে এই নামে প্রচলিত হয়ে আসছে, তাই আমরা বলি আর কি। ওকে, মানে এখন তুমি যদি বলতে চাও কেউ না করবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, এসএসসি এন্ড গেমে তো আমাদেরকে আস ইক দিয়ে লেখাইছিলেন। লিখতে পারো, বাট বড় ক্লাসে দেখবা যে এইভাবে বেশি লেখে আর কি, ঠিক আছে? ওকে, চলো এবার। তোদেরকে তো আগে আমি বিলাই বলে ডাকতাম, এখন তোদেরকে আমি গরু বলে ডাকতেছি। তোর বুঝতে হবে না যে লেভেল চেঞ্জ হলে একটু নাম চেঞ্জ হয়ে যায় আর কি। এবার আসো ফেরোসোফেরিক অক্সাইড নিয়ে একটু কথা বলি। ফেরোসোফেরিক অক্সাইডের ব্যাপারে আমরা হালকা পাতলা একটু জানি। সেটা হচ্ছে কি জানো? ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইডের সংকেত কি আমাদের? FeO। আর হচ্ছে আমাদের আর একটা আছে ফেরিক অক্সাইড। সো ফেরিক অক্সাইডের সংকেত কি হবে? Fe2O3, রাইট। এইবার আমরা কি করি বলেন তো? এই দুইটাকে যোগ করে দিব, তাই না? সো এই দুইটাকে যখনই আমরা যোগ করে দিব বন্ধু, তখন কি হবে বলো? 3টা চলে আসবে, Fe3, আর অক্সিজেন চলে আসবে 4টা। এইটাকে আমরা বলি হচ্ছে ফেরোসোফেরিক। এই নামটা বলার কারণটা বুঝছো তো? বলছিলাম আগে এটা। হ্যাঁ, সেই কারণটা কি ছিল? ও মানে হচ্ছে অ্যান্ড, ইংরেজিতে মাঝখানের দুইটা শব্দের যখন কানেক্ট করতে হয় তখন ও লাগায়। ওই যে ফিজিওলজি, লজি মানে তো বিজ্ঞান বা জ্ঞান, সো ফিজি মানে হচ্ছে শরীর, ফিজিক। সো দুইটা কম্বাইন করতে গেলে লাগাইছে ফিজিওলজি, এরকম আর কি। ওই যে সোশিওলজি, এরকম আর কি। সো এই ওটা হচ্ছে কানেক্টিং একটা থিং, ইংরেজিতে কি বলে জানি না। সো এইখানে হচ্ছে ফেরো, এই যে অংশটুকু ফেরো, এই ফেরো দিয়ে বোঝাচ্ছে কি? ফেরো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ফেরাস। এখন বাংলায় লিখলে বুঝতা না, বাংলায় আমরা কিভাবে লিখি? বাংলায় লিখি ফেরাস, অথচ এখানে এসে জিনিসটা হয়ে গেছে কি বলতো? ফেরো।
এটা হওয়ার কারণটা কি? ওকারটা আসলো কোত্থেকে? ওকারটা আসছে এই যে ইংরেজি বানান থেকে, ফেরো। বুঝিয়াছো কি আমার কথা? বুঝা না? আচ্ছা, তারপরে এখানে কি আছে? ফেরিক। সো ফেরোসোফেরিক, এইখানে নামটা হয়ে গেছে এইটা। এবার শোনো বন্ধু, এই বস্তুটার মধ্যে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি আয়রনের দুইটা ডিফারেন্ট অক্সাইড মিক্স আপ হয়ে গেছে। সো তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যাটা কত হবে? এটা বোঝার জন্য তোমার আসলে ভালো করে এই বস্তুটার গাঠনিক সংকেত দেখা উচিত। গঠন যখন দেখবা তখন তোমার মাথাটা একটু ক্লিয়ার হবে। আমি গঠনটা পরে দেখাচ্ছি আরও, যখন আমরা প্রকৃত জারণ সংখ্যা নিয়ে আলোচনা শুরু করব। তোমার মাথায় এখনও থাকুক, জিনিসটা নিয়ে একটা গ্যাঞ্জাম আছে আর কি। ওকে, এই যে দেখেন সেই প্রশ্নটা, HClO হবে নাকি HOCl হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? কি মনে হয় সঠিক সংকেত আসলে কোনটা? দুইটাই। 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 জৈব যৌগের ক্ষেত্রে একটা, অজৈব যৌগের ক্ষেত্রে আরেকটা। তুই কেমনে পাইলি? বলছিলাম এটা হ্যাঁ, বলা হয়েছে। এটা ভাবি বলি রাখছি এন্ড গেমে, তাহলে এখন কি করতেছস? আচ্ছা, মনোযোগ দিয়ে শোনো, এইটা একটা অক্সি অ্যাসিড, এটা কি বোঝো? অক্সি অ্যাসিড চিনাইছিলাম, যে অ্যাসিডের মধ্যে কি থাকে বলেন তো? অক্সিজেন থাকে, তাকে বলা হচ্ছে অক্সি অ্যাসিড। সো অক্সি অ্যাসিডের ক্ষেত্রে সংকেত লেখার তো একটা ধরন আছে, লাইক সালফিউরিক অ্যাসিড আমরা কিভাবে লিখি? H2SO4। নাইট্রিক অ্যাসিড আমরা কিভাবে লিখি? HNO3। সো এইসব জিনিস যদি চিন্তা করি তাহলে বলেন তো কোন সংকেতটা ঠিক আছে? HClO, রাইট। এইটা হচ্ছে তাহলে ওই সিস্টেম অনুযায়ী ঠিক আছে। কিন্তু এখন একটা গ্যাঞ্জাম আছে, সেই গ্যাঞ্জামটা হচ্ছে শোনো, অক্সি অ্যাসিডগুলোর যদি গঠন আমরা একটু খেয়াল করি, আমি খুব দ্রুত আঁকতেছি, তোমরা একটু শিখে নাও। আমি যদিও তোমাদের এন্ড গেমে দেখাইছিলাম, তারপরে আবার করতেছি। সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা আসলে কেমন? HOSO, এখানে একটা H, মনে আছে আপনাদের এগুলা? এই যে জি ভাইয়া। পরীক্ষা দিয়ে এসে যে ঘুমটা দিছি সব গেছি ভুলে রে ভাই, এগুলোর কথা আর বলিস নে। আচ্ছা, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। নাইট্রিক অ্যাসিডেরটা লিখতেছি HON, ডাবল বন্ড ও সন্নিবেশ বন্ধন ও। এগুলো পরে বুঝবো আর কি, সন্নিবেশ বন্ধন কি জিনিস পরে, তাও তো গতদিন হালকা করে একটু বলছিলাম, তাই না? আচ্ছা, এবার আসো HClO, এইটার কাঠামোটা কেমন বলেন তো? কি হবে HClO? তোমরা বলো গাঠনিক সংকেতটা কি হওয়া উচিত, কিভাবে লিখবো? O bond H bond Cl আগে ও লিখবো নাকি আগে H লিখবো? যা বলবি তাই লিখবো, বল। আগে H বন্ড। O কেন বলতেছিস ও? কারণ অক্সিজেনের দুইটা বন্ড থাকবে। ওকে বস, দুইটা যোজনী হওয়া লাগবে, বন্ড দিয়ে ক্লোরিন। Cl ওকে, আসলে এই জিনিসটা থেকে তোমরা এখনই একটু শিখে ফেলো, যত অক্সি অ্যাসিড আছে সব জায়গাতে মোটামুটি আমরা একই জিনিস পাবো, OH স্ট্রাকচারটা পাবো। এই বস্তুটার তুমি একটা রিপিটেশন দেখতে পারবা, দেয়ার উইল অলওয়েজ বি সাম OH, ও বন্ড H। কেউ বোঝে না আমার কথা? অক্সি অ্যাসিড হওয়ার মানেই ওইখানে H বন্ড ও বন্ড সামথিং থাকবে, OH মূলকটা থাকবে। সো এখন ঘটনা হচ্ছে, দেখ নিয়মটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ডের সংকেত লেখা, মানে অজৈব যৌগের সংকেত লেখার সময়কার নিয়মটা হচ্ছে, একটু খাতায় লিখে নিতে পারো, আমার তো এখানে লেখা নাই, আমি একটু লিখি কষ্ট করে, এখন লিখে আনা উচিত ছিল। অজৈব যৌগের বলেন সংকেত লেখার সময় কাকে আগে কাকে পরে দিতে হয়, নিয়মটা কি বলেন তো? অজৈব যৌগের সংকেতে বলো। আগে প্লাস তারপর আগে পজিটিভ পরে মাইনাস। নবম দশম শ্রেণীর শিশুদের মতো কথা বলতেছো তুমি, কলেজে উঠতেছো, বোঝা যাচ্ছে না, একটু ভদ্র ভাষায় বলো, ভালোভাবে বলো। আগে ক্যাটায়ন পরে ইস, বাণিজ্য শেষ করে দিবি আমার। আগে ধাতু পরে ধাতু। এইটা পড়ে একটু শিক্ষিত মানুষ, ইস গরু ছাগলের দল। সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। অজৈব যৌগের সংকেতে লেখার নিয়মটা হচ্ছে, বলে দিব, আরে গরু, কম তড়িৎ ঋণাত্মক থেকে বেশি তড়িৎ, বোঝো নাই,
ঋণাত্মক এর প্রতীক লিখতে হবে ক্রমাগত, একটার পর একটা। আমি আর লিখলাম না। ফরসে সালফিউরিক অ্যাসিড, বলেন আমাকে এই যৌগটার মধ্যে তিনটা জিনিস আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। এদের মধ্যে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ কে? অক্সিজেন। অক্সিজেন। ওকে একেবারে লাস্টে রাখা লাগবে। এই যে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক থেকে ক্রমাগত বেশি তড়িৎ ঋণাত্মকের দিকে আগায় যেতে হবে। তাহলে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে আলাভোলা, মানে পজিটিভ টাইপের, তড়িৎ ঋণাত্মকতার দিক দিয়ে সে সবচেয়ে নিচে। তাহলে ওকে আগে, তারপরে সালফার, তারপরে অক্সিজেন। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা? এইটা সমস্ত অজৈব যৌগের ক্ষেত্রে নিয়ম। এই যে লেখা আছে অজৈব যৌগের সংকেত লেখার ক্ষেত্রে। এবার আসো তো বন্ধু, কাদেরটা আলোচনা করবো বলো তো? জি বস, বলেন জৈব যৌগের সংকেতে আমরা কি করব বলেন। বেশি তড়িৎ ঋণাত্মকের থেকে কম তড়িৎ ঋণাত্মকের মধ্যে গঠন অনুসারে। জৈব যৌগের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আসলে কে কার সাথে কিভাবে বন্ধনযুক্ত আছে সেটি প্রাধান্য পাবে। বোঝো নাই মনে হয় কিছু? মানে তোমাকে ওর গঠন জানতে হবে, গঠন না জানলে হবে না। ধরো তুমি একটা যৌগ লিখতেছো, আমার তো এখানে আর জায়গা হচ্ছে না, আচ্ছা আমি এগুলোর একটু চাপাইনি, দাঁড়াও। মানে এটা অনেক বড় জিনিস, আমি আজকে জাস্ট একটু টাচ দিয়ে রাখি, তোমরা নিজেরা আলোচনা করো, ভাবো, তারপর আরও বসা যাবে একদিন। ধরো একটা যৌগ হচ্ছে, তোমাকে আমি লিখে দিলাম C2H6O। এইটা করা যাবে না, বলছিলাম তোমাদেরকে এন্ড গেমে, মনে আছে? জৈব যৌগে এটা করতে হয় না। কেন করতে হয় না? কে যে কার সাথে কিভাবে কানেক্টেড তার উপরে ডিপেন্ড করে না, যৌগ পুরো চেঞ্জ হয়ে যায়, আকাশ পাতাল চেঞ্জ হয়ে যায়। সো এই জন্য তোমাকে এই জিনিসটাকে ভেঙে চুরে লেখা লাগবে যে হয়তোবা সংকেতটা এরকম CH3 CH2 তারপরে হয়তোবা OH, অথবা আর একটা পসিবিলিটিও ছিল, তোমরা জানো CH3O CH3। এইখানে আমরা তড়িৎ ঋণাত্মকতা দেখতে যাই নাই, তড়িৎ ঋণাত্মকতা দেখতেই যাই নাই। আমি দেখছি এই কার্বনের সাথে আসলে 3টা হাইড্রোজেন কানেক্টেড আছে। তোমরা আমার কথা বুঝতেছো না? গঠন জানাটা জরুরি। বুঝি নাই ভাইয়া। তুমি কি এটার মানে এই যৌগ দুইটা চিনো নাকি চিনো না? না চিনলে তো হবে না। চিনো তো? হ্যাঁ, চিনলে তো বোঝার কথা যে এখানে কার্বনের সাথে আসলে কি 3টা হাইড্রোজেন কানেক্টেড না? কার্বনের যোজনী 4, এখানে একটা, এখানে একটা, এখানে একটা হাইড্রোজেন। এই মাইকে ডাবল সাউন্ড আসে, রাকিব তোমার একটু অফ রাখো। আচ্ছা, সো ঘটনা হচ্ছে যেটা, এই ওই জিনিসটাকে তাহলে অ্যাজ এ বাঞ্চ, একটা গুচ্ছ হিসাবে এখানে লিখতে হবে। তার সাথে ছিল কার্বন, কার্বনের সাথে ছিল আবার 2টা হাইড্রোজেন, সো তুমি লিখতে হবে CH2। আর অক্সিজেনের সাথে যায় তারপরে হাইড্রোজেন ছিল। সো কে যে কার সাথে কিভাবে বন্ডেড এটা উল্লেখ করাটা খুবই জরুরি অর্গানিকে। যেমন ধরো তোমাদের আরেকটা এক্সাম্পল দেই, এই যে একটা যৌগ CH3COOH, এইখানে তোমাদের কি মনে প্রশ্ন জাগে না যে অক্সিজেন দুটাকে কেন আলাদা করে লিখছে, কেন আলাদা করে লিখছে? এটাকে কেন লেখে নাই তারা CH3 কি জানি লেখা যায় CO2H, এটা কেন লেখে নাই? এটা লেখে নাই তার কারণটা হচ্ছে রে বাবা, এইখানে মানে দাঁড়াও ঠিক মতো লেখে নেই, এটাকে কেটে দেই। সো এটার গঠনটা কেমন? কার্বনের সাথে 3টা হাইড্রোজেন এইভাবে থাকে, তারপরে বলেন সি, তারপরে কি থাকে বলো? অক্সিজেন একটা ডাবল বন্ডেড, ডাবল বন্ড ও, আর একটা অক্সিজেন কিভাবে থাকে? সিঙ্গেল বন্ড ও, তারপরে H। এই দুইটা অক্সিজেন কি একই রকম তোমার মনে হচ্ছে কোনোভাবে? দে আর ডিফারেন্ট। সিন্স দে আর ডিফারেন্ট, তাইলে দে শুড বি রিটেন ডিফারেন্টলি, দ্যাটস ইট। যারা আলাদাভাবে যুক্ত, কে কিভাবে যুক্ত এটা বুঝাইতে হবে, কে যে কার সাথে যুক্ত। আসলে এখানে একটা অক্সিজেন যে হাইড্রোজেনের সাথে কানেক্টেড ছিল, সেটা তুমি বুঝাবা কেমনে? সেটা তুমি বুঝাবা এমনে, এই যে এইভাবে লেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন ছিল, 2টার সাথেই ছিল না। তোমরা বোঝো না, বোঝো না? তাহলে এবার আমাকে ফাইনাল সিদ্ধান্ত দাও যে আমরা অনেক জায়গায় 2H4O2 এরকম ভাবে লেখা থাকে, ওটা কি ঠিক? ওদেরকে আমি ধরে ধরে গালি দিই, ডেকে ডেকে গালি দিই। দেখবা যে আরিফ ভাই কেন এত গালি দেয়, মানুষজনদেরকে বকাঝকা করে, আমি এইসব কারণে করি যে তোরা কি এগুলো বুঝোস। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা, শুধু যে কোনো জায়গায় না, যেন তেন বইতে না, অনেক বিখ্যাত বিখ্যাত লেখকের বইতে, বড় বড় ওয়েবসাইটে পর্যন্ত এগুলো লেখা থাকে। বাট এগুলো আসলে ঠিক না, এগুলো অন্যায়। ঠিক আছে, ওকে। এবার বলো বন্ধু আমাকে, সেটা হচ্ছে তাহলে আমরা কখন HClO লিখবো আর কখন HOCl লিখবো? আগে বলো কোনোটা কি ভুল আছে কি না আদৌ। যদি এমন হয় যে ভাই এটা লেখাই যাবে না, সেটা আলাদা কথা, বলো আমাকে। না ভাইয়া ভুল নাই।
ভুল নাই। তাহলে কোনটা কখন লিখবো এবার সিদ্ধান্ত দাও। কি কি কইতেছস বুঝতাছি না। এক নাম্বারটা কখন লিখবো? অজৈব, ইনঅর্গানিক। এটা কখন লিখবো? জৈব বোঝানোর জন্য। তোমরা যদি বই কেনো, এখন কেনার দরকার নাই, সেকেন্ড পেপার বই কিনবা সেকেন্ড ইয়ারে উঠে, তারপরে বা কিনে ফেলতে পারো, সমস্যা নেই, এখন কিনো না আর কি, কলেজটা অন্তত শুরু হোক, কারণ নতুন বই আসবে তখন কিনবা আর কি। সেকেন্ড পেপার বইয়ের অর্গানিক চ্যাপ্টারটা খুলে দেখবা, যতবার লেখছে হাইপোক্লোরাস অ্যাসিডের কথা সব এইভাবে লেখে। কেন যে লেখে জানি না, লেখে। কিন্তু অজৈব রসায়ন যখন আলোচনা করতে যায় ওই একই অ্যাসিড লিখতেছে HCl। কেন লিখতেছে তার কারণটা এটা, অজৈব অক্সি অ্যাসিড লেখার নিয়মই এইটা। আর জৈব হইলে সেইখানে নিয়মটা হচ্ছে কে কার সাথে আসলে বন্ডেড, এটা দেখানোটা জরুরি। যেহেতু এর গঠনের মধ্যে অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে কানেক্টেড, তারপরে ক্লোরিন, দ্যাটস ওয়াই HOCl লেখাটা বেশি জরুরি হচ্ছে জৈব রসায়নের ক্ষেত্রে। তোমরা কি বুঝেছো আসলে? ধন্যবাদ। জি ভাইয়া। ওকে, এবার ওই আলোচনায় যাই যে আমরা যে সংকেতগুলার বিভিন্ন যৌগের মধ্যে জারণ সংখ্যা বাইর করতেছিলাম। সো জারণ সংখ্যার সংজ্ঞাটাতে একটা দুর্বলতা ছিল বলে আমার দাবি ছিল, সেই দাবিটা একটু শোনো এখন, কেউ যেহেতু বাইর করতে পারো নাই। জারণ সংখ্যার সংজ্ঞাটা আমি কি বলছিলাম, আমি রিপিট করতেছি আবার, তোমরা একটু মিলাই দেখো আমি ভুল বলি কিনা। কোনো একটা বন্ধন গঠনের সময় কোনো একটা পরমাণু গড়ে যতগুলো ইলেকট্রন দান অথবা গ্রহণ করে তাকে বলে ওই মৌলে ওই যৌগের জারণ সংখ্যা। মুহসিন উল্লাহ, কেন মাইকটা অন করে রাখছো, আবার পাতা উল্টাইতেছো? কোনো একটা যৌগে বা কোনো একটা বন্ধনে কোনো একটা মৌল গড়ে যতগুলো ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে তাকে বলে ওই যৌগে ওই মৌলের জারণ সংখ্যা। এখন এই কথা যদি সত্যি হয়ে থাকে, আমার দাবি পানি নামক যৌগটাতে হাইড্রোজেন এবং অক্সিজেনের জারণ সংখ্যার কোনো অস্তিত্বই থাকার কথা না। কেন বলেন তো? প্রথমে কে বললা, কি যৌগ বললা? সমযোজী যৌগ। যেহেতু এটা একটা সমযোজী যৌগ, এইখানে কেউ কাউকে ইলেকট্রন দেয়ও নাই, কেউ কারো কাছ থেকে নেয়ও নাই, তাহলে এই যৌগে আসলে জারণ সংখ্যার যে ব্যাপারটা সেটার কি কোনো অস্তিত্ব থাকার কথা? একটু ভাইবে বলো তো। আমি বলতেছি বলে না, তুই বুঝে বল আসলেই কি, মানে হয় সংজ্ঞা ভুল নাইলে আমাদের প্র্যাকটিস ভুল। কারণ আমরা তো পানির মধ্যে কি করে আসছি না, পানিতে 9 10-এও তো করছো, পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা -2, হাইড্রোজেনের +1 বলে আসছো। হয় আমাদের প্র্যাকটিস ভুল নাইলে ডেফিনেশনই ভুল ছিল। এখন একটু ভাবো তো, এখন একটু ভাবো ঘটনাটা কি হয়েছে। জি বস, এখানে তড়িৎ ঋণাত্মকতার একটা ব্যাপার আছে। সো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? 9 10-এ কি শিখছিলা? বন্ধন জোড় যে ইলেকট্রন রাইট, বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, এই কথাটা বলা লাগবে। বন্ধন জোড় ইলেকট্রন নিজের দিকে টেনে রাখার যে প্রবণতা সেটাকে বলে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। এখন বলো তো এইখানে আসলে চেহারাটা কেমন? চেহারাটা হইতেছে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে এক জোড়া ইলেকট্রনের শেয়ারিং আছে, এইখানেও আর এক জোড়া ইলেকট্রনের শেয়ারিং আছে না? এখন তোরা একটু বলতো আমাকে, এই ইলেকট্রনগুলো আসলে থাকার কথা কোথায়? দুইটা পরমাণুর মাঝ বরাবর না, ঠিক তো? কিন্তু মাঝ বরাবর তো আসলে থাকতে পারে না। কেন থাকতে পারে না বুঝছেন তো? কার ডিস্টার্বের কারণে থাকতে পারে না বলেন তো? অক্সিজেন হইতেছে আসল লোভী মহিলা। তোমরা আমার কথা বোঝো নাই। এই মহিলার লোভের কারণে এই অক্সিজেন জোড়াটা কি হয় বলেন তো? কার দিকে একটু শিফট হয়? অক্সিজেনের দিকে একটু শিফট হয়। তাহলে যখন একটু শিফট হয়, এটাকে আমরা ধরে নেই পুরোপুরি শিফট হয়েছে, এটা ধরে নিতে হয়। এটা ধরে নিলে যেটা হবে, তোমরা এখন বলো তো, অক্সিজেন এই পাশের শিফটিংয়ের কারণে, এই যে এইটার শিফটিংয়ের কারণেই কতগুলো ইলেকট্রন গেইন করছে বলেন তো? বাবারে, এই ইলেকট্রনটা যখন ওর দিকে পুশ হয়েছে, এই জোড়াটা চিন্তা করো না, এই জোড়াটা যখন পুশ হয়েছে তখন কয়টা ইলেকট্রন গেইন করছে? দুইটা নাকি একটা? আরে বাবা, পাইছে এক পিস। কেন এক পিস পাইছে বোঝো নাই? আর একটা তো নিজের,
ওর নিজেরই তো ছিল। এই বোঝানারে গরু, আমি বর্ণার নানাকে একটা বিয়ে দিলাম, বিয়ে দিয়ে বউ তুলে নিয়ে আসছি না আমরা, তো আনার পরে রাতের বেলা আমি তোদের নিয়ে হিসাব করতেছি আমরা তাহলে কয়জন কামলা গেইন করলাম, মানে ওর নানাটা দিয়ে তো আমি কামলা খাটাই। তো তোরা বললি 2টা ভাই 2টা, এই বলো 2টা কেন রে? ওর নানা তো আগে থেকে আমার ঘরে ছিল, ওটারও তো আমি গেইন করি নাই, আমি অর্জন করছি কয়টারে? একটারে। তোরা বুঝা না? বুঝছি ভাইয়া। তাহলে আমাকে একটু বলেন, এই ইলেকট্রন জোড়াটা ওদিকে শিফটিং এর ফলে আমরা ধরে নিচ্ছি পুরোপুরি শিফট হয়ে গেছে, আসলে কিন্তু তা না, হালকা একটু শিফট হয়। ওইখানে অক্সিজেনের অর্জন কত? একটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন অর্জন করলে আমরা তাকে কি বলি? -1 বলি না জারণ সংখ্যা? বুঝেছো? এবার বলেন, এই জোড়াটা যখন ও টান দিবে নিজের কাছে, তখন ও আরো কয়টা ইলেকট্রন অর্জন করলো বলেন তো এই জোড়াটা টান দেওয়ার কারণে? একটা। তাহলে এইখানে হবে হচ্ছে তোমার আর একটা -1। টোটালি অক্সিজেনের জারণ সংখ্যা তাহলে এখানে কত হয়ে গেছে বলেন তো? দ্যাটস ইট। এবার বলো, এই হাইড্রোজেন কয়টা ইলেকট্রন হারাইছে? এই হাইড্রোজেন কয়টা ইলেকট্রন হারাইছে? একটা। তাহলে এর হচ্ছে +1, এইটারও হচ্ছে +1। তোমরা কি বুঝো নাই আমার কথা? এইটা হচ্ছে জারণ সংখ্যার সমযোজী যৌগের জন্য ব্যাখ্যা, যে সমযোজী যৌগে তো আসলে জারণ সংখ্যার অস্তিত্বই থাকার কথা না যদি ডেফিনেশনটা ওই রকম হয়। এটার ক্ষেত্রে আমরা এই মডিফিকেশনটুকু করি। এবার তুমি এখানে মিলাইতে পারবা সালফিউরিক অ্যাসিডে কেন সালফারের জারণ সংখ্যা +6, এটা তোমার পক্ষে মিলানো সম্ভব। কেন আসো দেখো, দেখাই কয়েকভাবে করা যায়। প্রথম সিস্টেম দেখো, সালফারের সাথে যারা কানেক্টেড আমি শুধু তাদেরকে চিন্তা করবো আর কাউকে চিন্তা করবো না। হাইড্রোজেন টাইড্রোজেন ভাবাই লাগবে না। নর্মালি যখন তুমি H2SO4 সংকেত থেকে কাজ করো তখন কি হাইড্রোজেনেরগুলোও বসাইতে হয়, সালফারেরটা X ধরে নিতে হয়, অক্সিজেনেরটাও বসাইতে হয়, তাইলে তোমার সালফারের জারণ সংখ্যা বের হয়। আর যখন তুমি গাঠনিক সংকেত থেকে কাজ করবা তখন শুধুমাত্র ওর সাথে যে অ্যাডজাসেন্ট মানে কি বলে সংলগ্ন যে মৌলগুলা শুধু তাদেরকে নিয়ে চিন্তা করলেই কাজ হয়ে যাবে। একটু ভাবেন তো, এইখানে যে বন্ড পেয়ার ইলেকট্রন আছে এটা কার দিকে যাবে? অক্সিজেন নাকি সালফার? অক্সিজেনের দিকে। তাইলে সালফার কিন্তু হারলো, বুঝছো, যুদ্ধে হেরে গেছে, ও টাইনে রাখতে পারে না, অক্সিজেন নিয়ে গেছে। কয়বার হারে একটু খেয়াল করো? একবার হারছে। এইখানে হারবে না জিতবে বলো? এই বন্ডিংয়ে 2বার হারছে। এই প্রত্যেকটা জায়গায় হারবে। কয়বার হারছে তাহলে দেখেন তো? 1 2 3 4 5 6 6বার হারার এই যে হারাধন, এই যে আমার সালফার হারাধন, ইনার জারণ সংখ্যা তাহলে কত হবে আপনারা একটু আমাকে বলেন তাহলে? +6। তোমরা কিছু বোঝো না আমার কথাবার্তা। রাকিব ভাইয়া তুমি মাইকটা অন করো না, তোমার মাইকটা চেঞ্জ করা লাগবে, তোমার জন্য সবার ডিস্টার্ব হচ্ছে। আজকের ক্লাসটা তুমি একটু জাস্ট শোনো আর কি। আই এম সরি। ওকে, সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন। এইভাবে হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে বন্ডিংয়ের ঘটনাটা ঘটে বা জারণ সংখ্যাটা আসে। তোমরা এই লেখাগুলো এখন পড়তে পারবা না। এটা হচ্ছে আমি তোমাদের জন্য যে বইটা লিখছি সেটার পরিমাণগত রসায়ন, অর্থাৎ সেকেন্ড পেপার 3rd চ্যাপ্টারের একটা পার্টের স্ক্রিনশট নিয়ে আসছি তোমাদের জন্য, এই যে প্রকৃত জারণ মান নির্ণয়। এবং আমার জানা মতে এটাই পৃথিবীর প্রথম বই যেখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা একটু দেখো, লেখাগুলো এখন গুঁড়ো গুঁড়ো করে লেখা আছে। এই যে আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি ইলেকট্রন শিফটিং কীভাবে হচ্ছে, অমুক তমুক একটু বোঝার চেষ্টা করি আর কি। ওকে চলেন, এবার এই বস্তু তো আপনারা জানেন নিশ্চয়ই। তাহলে প্রকৃত সংজ্ঞাটা কি হবে? ওইটা তো একটা সমযোজীর ক্ষেত্রে কাজ করলো আর একটা আয়নিকের ক্ষেত্রে। হ্যাঁ, ওটা তুমি দিবা, আমি দিব না আর কি। একটু ভাবো, আর ওই যে লেখাগুলো আছে ওইগুলো একটু পড়ো, আমি যে লেখাটা দিছি আর কি। হ্যাঁ, এই যে স্ক্রিনশট, এটা পড়বা তাহলে বুঝবা আর কি, আশা করি। এই যে এখানে লেখা আছে কি কি জানি। ওকে, এবার অপোলার সমযোজী যৌগের ক্ষেত্রে কি হবে? কোনটা কোনটা? অপোলার সমযোজী। ও, অপোলার সমযোজী বলে আসলে ওরকম কেউ নাই। কারা আছে জানো? ধরো অপোলার সমযোজী বন্ধন কাদের? Cl বন্ড Cl। এখানে তো আমরা জানি তো এরও 0 ধরি, এরও 0 ধরি। কেন ধরি? কারণ এখানে মাঝখানে যে বন্ড পেয়ার ইলেকট্রনটা আছে এই বন্ড পেয়ার ইলেকট্রন কোনো দিকে যাচ্ছে না, বুঝো নাই? এই তো, এটার আরেকটু পরে আরো ভালো ব্যাখ্যা পাবা, এখন তো কিছু বলি নেই আর কি। এটা একটু মনে করে দেখো তো কি হবে শূন্যস্থানগুলো পূরণ করলে। কোনো একটা অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা যদি -2 হয় ওটাকে আমরা কেমন অক্সাইড বলি জানো? সাধারণ অক্সাইড। -1 হলে কি বলবো? পারঅক্সাইড। এটাকে কি বলবো? সুপার অক্সাইড। ওকে, হ্যাঁ। তাহলে দাঁড়াও, একজন ফেসবুকে কমেন্ট করছে, নুসরাত আলম ভাইয়া একবার ছোট হাতের অক্ষর দিয়ে লেখছে, পরের বার ওই একই কথা বড় হাতের অক্ষর দিয়ে লেখছে। সো তার মানে মেসেজটা ইম্পর্ট্যান্ট। ভাইয়া এসএসসি এর বেসিকে ইকনো প্রবলেম আছে। ইকনো ইকেএনও কি করব? তুমি কি করবে? ওরা
ও কি করবে বলো, তোমরা বলো। ওর এসএসসির বেসিকে ঘাটতি আছে। গুলা করলেই হবে। কোনগুলা? এসএসসি 25 এন্ড গেম। জোস, ও শুনে ফেলছো তাইলে আশা করি। এসএসসি 25 এন্ড গেমের ক্লাসগুলো করো, তোমার বন্ধুরাই বলছে, আমি কিছু বলি নাই। ইনশাল্লাহ বেসিকের ঘাটতি দূর হয়ে যাবে। এরপরেও যদি না হয় আমার কাছে বলবো, আমার ঠিকানা দিয়ে দিবা, এসে আমার কিলাবা, আর কি করতে পারি। ওকে, এবার আসো বন্ধু, আমরা একটু এতক্ষণ তো সাধারণ অক্সাইড নিয়ে অনেক কথাবার্তা বলছি, পার আর সুপারের দিকে একটু যাই। সুপারে এখন তোমাদের গেলেও বুঝবা না, দরকার নাই। পারটা নিয়ে একটু আলোচনাটা করা জরুরি। সেটা হচ্ছে, তোমরা পার যৌগ প্রথম কোনটা দেখছো বলো তো? হাইড্রোজেন পারঅক্সাইড না? এটা নিয়ে একটু কথা বলি। জি ভাই। তাড়াতাড়ি বলেন, হাইড্রোজেন পারঅক্সাইডের গাঠনিক সংকেতটা কি বলো। আমাদের H বন্ড O বন্ড O বন্ড H। ঠিক আছে, সব খালি বন্ড 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 কইতেছে, আমার কেন জানি বন্ড বন্ড H। ঠিক আছে, আমরা তোরা বন্ড কইলি। এখন বন্ধু এইখানে তোমরা একটু তাড়াতাড়ি হিসাব করো তো, গাঠনিক সংকেত দিয়ে প্রতিটা অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে বলেন। আসেন হিসাব করি। এখানে একজোড়া বন্ধনজোড় ইলেকট্রন ছিল, কার দিকে যাবে, অক্সিজেন নাকি হাইড্রোজেন? তাহলে এই অক্সিজেনের গেইন কয়টা হবে? একটা ইলেকট্রন গেইন হবে, তাহলে জারণ সংখ্যা হবে কত? -1। ওকে, এই হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? যেহেতু একটা হারায় ফেলছে, তাহলে হবে হচ্ছে +1। এইবার আসলে এই অক্সিজেন নিয়ে কথা বলি। এই পাশের বন্ধনজোড় ইলেকট্রন নিয়ে কথা বলবো। সেই ইলেকট্রন এই অক্সিজেনের দিকে আসবে, তাহলে হবে হচ্ছে -1। এই হাইড্রোজেন হয়ে যাবে +1। আমি একটা জিনিস বাদ দিয়ে চলে গেছি, বলো তো কোনটা? মাঝখানে যে বন্ড পেয়ার ইলেকট্রনটা ছিল, বলেন এই বস্তু কোন দিকে যাবে? তোমরা কি লেখাটা পড়তে পারতেছো? এই যে ডট ডট দিয়ে লেখা, মধ্যবর্তী ইলেকট্রন জোড় স্থানান্তরিত হয় না, লেখা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি একটু দেখানোর চেষ্টা করি কেমনে জানি এই টেকনোলজিটা করে। ভাই উঠি চলে যাইতেছে কেন? এই যে বোঝা যায়, মধ্যবর্তী এই ইলেকট্রন জোড় স্থানান্তরিত হয় না। আপনারা কি বুঝতেছেন? এই বন্ডের এদিকে চাইপা আসছে, অক্সিজেনের দিকে চাইপা আসছে রেড ডট আর ব্লু ক্রস, এটাও চেপে গেছে। সো ব্যাপারটা এরকম। এটা হচ্ছে পোলার অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড অণু, যে ও যখন পোলারিটির কারণে প্লাস মাইনাস সৃষ্টি হয় তখন কিভাবে হয়, তখন আসলে ঘটনাটা এইভাবে ঘটে। আশা করি বুঝেছেন। আচ্ছা, সো এই জিনিসটা আরও দেখবা তোমরা, পড়লে অনেক মজা পাবো আর কি, যে এখানে অদ্ভুত সব ব্যাপার স্যাপার আছে। তাহলে এখন তোমরা কি বুঝছো যে অক্সিজেনের জারণ সংখ্যা কেন পার অক্সাইডে -1 হয়? এটার ব্যাখ্যাটা পাইছেন তো এবার? পার অক্সাইড হইতে গেলে অবশ্যই সেখানে অক্সিজেন অক্সিজেন একটা বন্ধন থাকবে, ও বন্ড ও। খেয়াল করে দেখো, পানির গাঠনিক সংকেত যদি আমি লিখি, পানির গাঠনিক সংকেতটা লিখলে আরও ক্লিয়ার হবে। পানিতে কেমন ছিল? H বন্ড ছিল, ও বন্ড হচ্ছে H। এখানে অক্সিজেনের সাথে কিন্তু আর কোনো অক্সিজেন ছিল না, বাট যখন অক্সিজেনের হাতে আর একটা অক্সিজেন চলে আসে, তখন ওইটাকে আমরা বলি পারঅক্সাইড স্ট্রাকচার। সো পারঅক্সাইড স্ট্রাকচার কেমন একটু চিনে রাখো। এই বস্তুটাকে আমরা বলি পারঅক্সাইড গঠন। এই যে বস্তুটা, তোমরা জানো অক্সিজেনের দুইটা হাত, সেই দুইটা হাতে যে কেউ থাকতে পারে, তাহলে ওটা সাধারণ অক্সাইড হবে। দুই হাতে একই জিনিসও থাকতে পারে, দুই হাতে আলাদা জিনিসও থাকতে পারে, কোনো সমস্যা নেই। যেমন দেখতো, আমাকে একটু বলতো ভাই, একটু আগে আমি লিখছিলাম কোনটা, এইটা, এই অক্সিজেনটা কি সাধারণ অক্সাইড নাকি পারঅক্সাইড বলেন তো? কেন? কারণ অক্সিজেনের দুই হাত আছে, দুই হাতে যে কেউ বসছে, একই জিনিস বসাটা জরুরি না, যে কেউ থাকলেই হয়েছে, এটাকে আমরা বলি সাধারণ অক্সাইড। কিন্তু যখন ওই দুই হাতের মধ্যে একটা হাত অক্সিজেন নিজেই থাকে, অক্সিজেনের দুইটা হাত ছিল, তার একটা হাতে কিছু একটা আছে, আর এক হাতে অক্সিজেন মাস্ট, এই যে অক্সিজেন অক্সিজেন যে বন্ড, এটাকে আমরা বলি পারঅক্সাইড স্ট্রাকচার। এবং এখানে হয় কি, মাঝখানের যে বন্ধনজোড় ইলেকট্রন, এটা কোনো অক্সিজেন নিতে পারে না তখন, যার ফলে প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। মজা। এখন তোমাদের বাড়ির কাজ দিলাম, সুপার অক্সাইডে কীভাবে গঠনটা ঘটে এটা একটু দেখবা। আর তোমাদের হেল্প করার জন্য আমি আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, চিন্তা হেল্প করার জন্য, এই বস্তুটা, এটাও আমার ওই বইয়েরই, ওটা 38 পেজের স্ক্রিনশট, এটা 39 নম্বর পেজের স্ক্রিনশট। এখানে একটু ব্যাখ্যা করা আছে, এই যে দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, অক্সাইড সাধারণ যেটা, সেটা এরকম থাকবে, দুই হাত খোলা, যে কেউ চাইলে বসলো। ওইটাকে আয়ন ফর্মে যখন আমরা লিখি, তখনই লিখি O2-, কারণ দুই দিক থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসে। যখন আমরা পারঅক্সাইড স্ট্রাকচারে লিখি, তখন লিখি বন্ড ও বন্ড ও বন্ড। সেই ক্ষেত্রে হয় কি, এই পাশ থেকে একটা ইলেকট্রন একটা টান দেয়, ওই পাশ থেকে আরেকটা ইলেকট্রন আরেকটা টান দেয়। ঠিক আছে, তাহলে ওর টোটাল চার্জ কত হবে বলেন তো আমাকে একটু বলেন। -2
2 মাইনাস হবে তো টোটাল চার্জ, কারণ দুই পাশ থেকে দুইটা টানতেছে, কিন্তু মাঝখানে ইলেকট্রন কিন্তু কোনো দিকে যায় না। তাহলে আমাকে একটু বলো তো পারঅক্সাইড আয়নের সংকেত তুমি কি লিখবা কত? সাধারণ অক্সাইড তুমি যেমন লেখো, বলো প্রশ্নটা কি বুঝছো? বোঝো নাই? সাধারণ অক্সাইড আমরা কিভাবে লিখি বলেন তো? সাধারণ অক্সাইড লিখি ও এর মাথার উপরে 2 মাইনাস। এবার যদি আমি তোমার কাছে জিজ্ঞাসা করি পার অক্সাইড তুমি কেমনে লিখবা কও? পার অক্সাইডের O2 মাইনাস এরকম, তার মানে সিঙ্গেল ও মাইনাস, তার মানে এখানে 2 মাইনাস হবে এরকম। মাইনাস অক্সিজেন মাইনাস। ওরে গরুর দল, মনোযোগ দিয়ে শোন, এটা হবে O2 2 মাইনাস, এটাকে বলে পারঅক্সাইডের সংকেত। কারণ ও তা এইটা বলতেছো, আমি তো আর একটা বুঝতেছি, বলতে পারো না ঠিক মতো। মনোযোগ দিয়ে শোনো, পারঅক্সাইড হইতে গেলে অবশ্যই আমরা একটু আগে দেখলাম অক্সিজেন অক্সিজেন বন্ড থাকা লাগে। দেয়ার মাস্ট বি 2 অক্সিজেন্স, মাস্ট। দুইটা অক্সিজেন না থাকলে পারঅক্সাইড হইতে পারে না। সো দুইটা অক্সিজেন থাকবে এবং দুই পাশ থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসে, মাঝখানে ইলেকট্রনের কিছু হয় না। তার মানে আলটিমেটলি পুরো জিনিসটার চার্জ হবে দুইটা মাইনাস আর দুইটা অক্সিজেন থাকবে। তাহলে পারঅক্সাইডের সংকেত হচ্ছে এটা। তোমরা কি আসলে বুঝছো আমার কথাবার্তা? জি ভাইয়া, নতুন নতুন জিনিস শিখতেছি। আচ্ছা এবার চলো বন্ধু, মেলা কিছু শিখে ফেলছি। এই যে সুপার অক্সাইডের স্ট্রাকচার কেমন হয়, এখানে একটা সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, এটা কেমনে থাকে হালকা একটু বোঝানোর চেষ্টা করছি, বুঝবা না এখন ঠিক মতো, বাট পড়ে রাখো আর কি, ঠিক আছে? হালকা একটু শুনে রাখো। ওকে, এবার আসো প্রকৃত জারণ সংখ্যা কি জিনিস এইটা নিয়ে কথাবার্তা বলি। এতক্ষণ তোমরা যেটা দেখলা যে গাঠনিক সংকেত থেকে যখন আমরা হিসাব করি ওইটাকে আসলে বলে প্রকৃত জারণ সংখ্যা। গড় জারণ সংখ্যা হচ্ছে যখন আমরা এক্স ধরে নিয়ে অ্যালজেব্রিক হিসাবটা করি, এইটাকে বলে গড় জারণ সংখ্যা। আর যদি তুমি গাঠনিক সংকেত থেকে আসলেই দেখো যে ওর কাছ থেকে কে ইলেকট্রন নিয়ে গেল আর কে ওকে দিয়ে গেল, কোনটা নিতে পারলো না, কোনটা ছুঁয়ে দেখতে পারলো না, এইটাকে আমরা বলি প্রকৃত জারণ সংখ্যা। এই জন্য এটার ফর্মাল কোনো সংজ্ঞা আসলে এভাবে দেওয়া যায় না। তোরা কি বুঝিস নাই আমার কথা? একজন একজন করে বলো কি ক্ষেত্রে হবে ভাইয়া? কার ক্ষেত্রে? জৈব যৌগ, জৈব অজৈব আয়নিক। তোমার মাইকটা অফ না করলে তো বোঝা যায় না আমার কথা। তুমি জৈব অজৈব আয়নিক সমযোজী যে কোনো জায়গায় যাও, তুমি যখন গঠন চিন্তা করবা, গঠন থেকে তার জারণ সংখ্যা বাইর করবা, দ্যাটস হোয়াট ই কল প্রকৃত জারণ সংখ্যা। আমি কয়েকটা প্র্যাকটিস করে তাহলে আপনারা বুঝবেন আর কি। চলেন, এই যে গতকালকে জারণ সংখ্যার যে সংজ্ঞাটা ছিল সেটা কি গড় জারণ সংখ্যার সংজ্ঞা? ইয়েস বস, ইয়েস ইয়েস। এবং ওইটা নিয়েই তোমাদের বইতে আলোচনা আছে, কিন্তু কয়েকটা প্রশ্ন আসে পরীক্ষায়, যেমন এটা আসে, এইগুলোর উত্তর দিতে গেলে তখন তোমার প্রকৃতিটা হিসাব করা লাগে আর কি। দেখো কারোস অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত? এখন কথা হচ্ছে কারোস অ্যাসিডের সংকেত জানো? সংকেত তো ভাই জানি না, এই জন্যই পরীক্ষায় ডাব্বাটা মারবো। বলো কারোস অ্যাসিডের সংকেত কি? জোরে বল কি? হ্যাঁ H2SO5, রাইট, H2SO5। এখন তাহলে সাকিব চৌধুরী বলছে আমরা পিডিএফ কোথায় পাবো? তোমরা এই যে ফাউন্ডেশন ক্লাসগুলোর পিডিএফ পেজে ইনবক্স করবা ক্লাসের পরে, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবে আর কি। ওকে বলো H2SO5, এটা যারা জানো না শিখে নাও। এটার নাম হচ্ছে কারোস অ্যাসিড, আর এর আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে পার অক্সি মনো সালফিউরিক অ্যাসিড। পার অক্সি মনো সালফিউরিক অ্যাসিড, এটাকে অনেকে সংক্ষেপে পার সালফিউরিক অ্যাসিডও বলে, বাট এটা বলাটা ঠিক না, এটাকে বলা উচিত পার অক্সি মনো সালফিউরিক অ্যাসিড। ওকে, সো এখন এই বস্তুটাতে তোমাকে যদি বলা হয় সালফারের জারণ সংখ্যা বাইর করতে, তাহলে চলো করি আমরা। এখানে হাইড্রোজেনের ছিল কত? +2, সালফারের ধরে নিলাম x, মানে ভদ্রলোকের মতো করতেছি, ঠিক আছে, ছোট মানুষের মতো। মাইনাস হচ্ছে কত? 10, ইকুয়াল টু কত? 0। তাহলে বলো তো বন্ধু কত আসবে? x ইকুয়াল টু কত? +8। এখন এইটাই তো আনসার তাহলে, নাকি হইছে না আমার? না এটা হতে পারে না। কেন হতে পারে না? কেন হতে পারে না? কারণ সর্বোচ্চই হচ্ছে +6। সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে +6, এটা জানো না তোমরা? ওর লাস্ট শেলে ইলেকট্রন থাকেই তো 6টা, ও সর্বোচ্চ তো 6টা ইলেকট্রন দিতে পারে। এ বুঝে নাই রা গরু। ওর সর্বোচ্চ জারণ সংখ্যা তো +6, +8 আসছে। ওয়াও, মানে কি? এটা তো সম্ভব না, এটা তো হয় নাই। এইটা যে হয় নাই তার কারণটা হচ্ছে এটা গড় জারণ সংখ্যা হিসাব করছো, এটা হবে না। গড় জারণ সংখ্যার হিসাব প্রায় ভুলভাল আনসার দিবে, উল্টাপাল্টা আনসার দিবে। তখন তোমার যে কাজটা করা লাগবে
কি করা লাগবে বলো? গাঠনিক সংখ্যা থাকতে হবে, ওইটা থেকে প্রকৃত জারণ সংখ্যা হিসাব করা লাগবে। চলেন তাহলে আমরা একটু দেখি। এখন ভাবো তো H2SO5 এর গঠনটা কেমন হবে, এটা বোঝার জন্য তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে প্রকৃতিতে অলরেডি এক্সিস্টিং ওর কাছাকাছি সংকেত কার, তার থেকে ডিজাইনটা কপি করবা। বোঝো নাই? তোমাকে আমি একটা বলছি, হ্যাঁ তোমাকে আমি বলছি যে একটা সিএনজি বানাও বা একটা এরকম বানাও আর কি, রিক্সা টাইপের। তাহলে তুমি ওর ডিজাইন বানাইতে গেলে কার কাছ থেকে ডিজাইনের আইডিয়া নিবা? সবচেয়ে সিম্পল যেটা আছে ওর মতো দেখতে, রিক্সার কাছ থেকে তুমি ওইখান থেকে আইডিয়া নিবা। সো তাহলে H2SO4 এর গঠনটা যেমন ছিল আগে আমি ওইটা আঁকি। H2SO4 ছিল হচ্ছে এরকম। ওকে, এখন বলো এর মধ্যে একটা এক্সট্রা কি লাগাইতে হবে আমার, বলেন তো? অক্সিজেন। সেই অক্সিজেনটা কোথায় লাগাবো বলো? কোথায় লাগাবো অক্সিজেনটা? ভাবো তো। এই ডাবল বন্ডের কোনোটা যদি আমি খুলে ফেলাই, তোমরা যেটা বুদ্ধি দিতেছো আর কি, যে একটা বন্ধন ভেঙে দেন, কাটাস করে একটা বন্ধন ভেঙে দেন, ভেঙে দিলে যেটা হবে সালফারের একটা হাত তৈরি হবে আর অক্সিজেনের একটা হাত তৈরি হবে না? একটা বন্ধন ভাঙলে তো তোমরা জানো দুই পাশে দুইটা হাত হয়। এইখানে যদি আমরা আরেকটা অক্সিজেন লাগাই দিই তাহলে কিন্তু লাভ হবে না আলটিমেটলি। ইট ডাজন্ট গিভ এন স্যাটিসফ্যাক্টরি। কোনখান থেকে ভাঙবা? একজন একজন করে বল, বুঝতেছি না। একজন একজন করে হ্যাঁ বলো, যে কোনো একজন বলো। অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ডটা ভেঙে ওখানে আরেকটা অক্সিজেন দিয়ে তারপরে হাইড্রোজেন। এইটা হচ্ছে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ঝামেলা কম আনসার। যে ভাই তুই এটা একটু ছাপা, এখানে একটা অক্সিজেন লাগা, এই যে বাড়ি চলে যা। মানে একটা ঠ্যাং কম্বলের বাইরে চলে আসছে, বোঝো নাই? শীতকালে কম্বলের বাইরে ঠ্যাং চলে আসে না, একটা ঠ্যাং একটু লম্বা হয়ে যাবে। এটা ছাড়া তুমি অন্য যে কোনো কাণ্ড করে দেখতে পারো, গ্যাঞ্জাম খালি বাড়বে আর বাড়বে। হয় কোনো কারোটা যোজনী মিলবে না, কারোটার এই মিলবে না, তাই মিলবে না, ছাতা হবে। আর বাস্তবে প্রকৃতিতে আসলে এইভাবে থাকে, আমি কি করব, আল্লাহ বানাইছে আমনে। এখন এই গঠনের পরে এবার ভাবেন আমরা একটু পুরো যৌগের ইলেকট্রন বিন্যাসটা চিন্তা করে আসি, যে কার কাছে ডিস্ট্রিবিউশন কেমন। বলো এই হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? +1, কারণ সে একটা ইলেকট্রন হারাইছে। এই অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে বলো? -1 -2 হওয়ার কথা না? কেন বুঝছো তো? এটা কি সাধারণ নাকি পারঅক্সাইড, কোনটা এটা? তাহলে এটা -2। আচ্ছা ঠিক আছে, এই অক্সিজেনটা কি সাধারণ নাকি পার বলো তো? সাধারণ। পার হইতে গেলে বাবারে পাশাপাশি দুইটা অক্সিজেনের বন্ডিং থাকা লাগে, তাহলে এটা হচ্ছে সাধারণ অক্সাইড -2। আর যদি কেউ না বোঝো এটা কেন -2 হয়েছে, তাহলে একটু এইভাবে চিন্তা করো, ওর সাথে যে সালফারের বন্ডিং আছে, দুই বন্ডিং এর ক্ষেত্রে কিন্তু সেই ইলেকট্রন টান দিছে, সালফার কিন্তু রাখতে পারে নাই, নিয়ে গেছে কে? অক্সিজেন। তাহলে এই অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে এই অক্সিজেনটারও ডেফিনেটলি -2। আচ্ছা এইবার বলেন তো বস, এই হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। এইবার বলেন এটার কত? কেন -1 বোঝো নাই? এইটাও পারঅক্সাইড, এটাও পারঅক্সাইড। এইবার একটু বোঝো, একটা যৌগের সবগুলা মৌলের আমি প্লাস মাইনাস বুঝে গেছি, ওদের যোগফলের যে নিট ব্যাপারটা থাকবে, যে নাম্বারটা থাকবে, তার অপোজিট হবে হচ্ছে এই সালফার। বুঝিস নাই আমার কথা বাবা? কারণ পুরো যৌগটা তো আলটিমেটলি আবার 0 হওয়া লাগবে। তাহলে একটু দেখেন, আমরা একটু হিসাব করি এবার। এই +1 এর সাথে -1 কেটে গেল, এই +1 এর সাথে -1 কেটে গেল, তাহলে এখানে আলটিমেটলি আছে কত দেখো তো, এখানে হিসাব করে -6 না? তাহলে এই সালফার অবশ্যই কত আছে বলেন তো? +6। এবার হিসাব মিলছে? বোঝা না? তাহলে এই অ্যাসিডের ক্ষেত্রে এই যে পারঅক্সিমোনোসালফিউরিক অ্যাসিড বা H2SO5 বা তুমি কারোস অ্যাসিড যে নামেই ডাকো না কেন, সেইখানে সালফারের জারণ সংখ্যা তাহলে আমরা কত পাইলাম? +6। এখানে কিন্তু নর্মালি হিসাব করলে আসে +8, এটা ভুল, এটা অ্যাকচুয়ালি +6। এটা প্রচুর পরীক্ষা আসে, প্রচুর পরীক্ষা, যেটা জানো কিনা তুমি। আচ্ছা তারপরে বলছে কি, বুঝি নাই মানে এটাতে কেন ভুল আসলো? অন্য সব জায়গাতে হিসেবে করে, কারণ এইখানে মাঝখানে দুইটা পারঅক্সাইড ছিল, কিন্তু তুমি যখন এরকম গড় হিসাব করছো তখন সব অক্সিজেনকে কি ধরে নিছো? সাধারণ অক্সাইড ধরে নিছো না? বোঝো নাই? ধর তোদেরকে আমি ঈদে কি বলে একটা করে লুঙ্গি গিফট করছি কুরবানি ঈদে, যে আমার বাচ্চা কাচ্চাগুলো এখন গরু ছাগল নিয়ে কাছাকাছি করবে, লুঙ্গি পরি করবে।
এখন তোদের বাসায় যাই দেখা যাইতেছে লুঙ্গি তো হইতেছে না কেন? আমি তো এগুলোর মানুষ ভাবছিলাম, এগুলো তো গরু, 2টা করে লুঙ্গি লাগবে, সামনের 2 ঠ্যাঙের জন্য একটা লুঙ্গি, পিছনের 2 ঠ্যাঙের জন্য আর একটা লুঙ্গি। সো আমার হিসাবে ভুল হয়েছিল ধরতে যে এরা কারা আসলে। এখানে 5টা অক্সিজেনকে আমি ধরে নিয়েছিলাম সাধারণ অক্সাইড, বাট অ্যাকচুয়ালি ওইখানে 2টা অক্সিজেন ছিল সাধারণ পার অক্সাইড, আর বাকি 3টা ছিল সাধারণ অক্সাইড। দ্যাটস ওয়াই আমাদের ভুল আসছে আর কি, বুঝেছো গরুগণ? আচ্ছা, এটা চলো করি। ডাইসালফিউরিক অ্যাসিড। ভাইয়া তাহলে যখন জারণ সংখ্যার কথা বলবে তখন কিভাবে বুঝবো যে ওটা গাঠনিক সংকেত দিয়ে করব নাকি হচ্ছে ওইভাবে করব? খুবই ভালো প্রশ্ন, মারাত্মক ভালো প্রশ্ন। এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যেটা, মানে বাংলাদেশের এই গান্ডু সমাজে পড়াশোনা করার জন্য যেটা করা লাগে, আমাদের বই যেহেতু গান্ডু, স্যাররা প্রশ্ন করে গান্ডু মার্কা, খাতাও দেখে আর এক গান্ডু মার্কা সিস্টেমে। যে কাজটা করবা, নর্মালি তুমি সাধারণ জারণ সংখ্যা ধরে হিসাব করে ফেলবা। ধরো সালফিউরিক অ্যাসিডের কথা বলতেছি, ওখানে তুমি অক্সিজেনের জারণ সংখ্যা কত ধরছো? সারা জীবন -2। মানে এই মুহূর্তটার আগ পর্যন্ত তোমার তো কোনোদিন মাথায়ও আসে নাই যে আল্লাহ অক্সিজেনের জারণ সংখ্যা তো -2 নাও হয়ে অন্য কিছু হইতে পারে, তাই না? সো তুমি নর্মালি করে যদি দেখো যে জারণ সংখ্যাটা আসছে, এটা স্যাটিসফ্যাক্টরি কোনো একটা আনসার আসছে, তাহলে আর তোমার গাঠনিক সংকেতের দিকে যাওয়ার দরকার নেই। যখন দেখবা উল্টা পাল্টা উর্কিস পার্কিস আসতেছে, তখন তুমি গাঠনিক সংকেত থেকে চিন্তা করবা। আমার কথা কি বুঝেছো? জি ভাই। ওকে, তাহলে তো আমাদেরকে সকল মৌলের জারণ সংখ্যা খুব ভালোভাবে পাঠতে হবে, তাই না ভাইয়া? জি স্যার, এই জন্য গত ক্লাসে আমি আগেই দেখিয়ে দিয়েছি যে বিভিন্ন মৌলের সচরাচর যে জারণ সংখ্যাগুলো, তোমরা তো আমার বয়স হয়েছে বলে কথাবার্তা দাও না, আমি জানি কোনটার পরে কি পড়াইতে হয়। সো ওই পসিবলগুলো জানা থাকলে তুমি আজকের ক্লাসটা এনজয় করতে পারবা, যে আসলে শিফটিং কেমন পসিবল না, এটা কি অবাস্তব কিছু হচ্ছে নাকি বাস্তব কিছু হচ্ছে। বলেন, ডাইসালফিউরিক অ্যাসিড, এটার আরেকটা নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। এখানে সালফারের জারণ সংখ্যা কত? তোমরা কি চিনো পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত? এটা তো জানার কথা, পাইরোসালফিউরিক অ্যাসিড। এইটাকেই তোমরা 9-10-এ পড়েছো ওলিয়াম এই নামে। আচ্ছা, তাহলে সংকেতটা কি হবে বলেন? কে জানো একটু আগে কি প্রশ্ন করলি যে কেমনে বুঝবো যে গাঠনিক সংকেত দিয়ে করবো নাকি গড় বের করে দিব অ্যালজেব্রিক? কি বললি? সাকিবা। ওকে, তোর জন্য এইটা, এই দেখ এবার বুঝবি। এখানে আমরা হাইড্রোজেনের জারণ সংখ্যা +2 ধরলাম, 2টা সালফারের ধরলাম হচ্ছে 2x, 7টা অক্সিজেন ছিল -14 = 0। সাকিবার কথাটা কিন্তু শুনো, ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে x এর মানটা কত আসে তাড়াতাড়ি হিসাব করেন। -14 + 2 মানে -12, ওই পাশে গেলে +12, তার মানে কত আসবে? +6। এবার বল, এটা কি আজগুবি কিছু আসছে আমাদের? এটা আজগুবি না, এটা গুবি। আজগুবির উল্টা গুবি। সো তাহলে এটা যদি এসে থাকে তাহলে কোনো ঝামেলা নেই আসলে এই জায়গায়, মানে এটা হচ্ছে বুঝে নিতে হয় আর কি। এখন এটা যে আজগুবি না কিনা, এটার আসল টেস্ট, একেবারে ফাইনাল অগ্নি পরীক্ষা কোথায় বলেন তো? গাঠনিক সংকেতে। কেউ বোঝে না? বুঝছে ভাইয়া। এবার এটা গাঠনিক সংকেত দেখো, তাড়াতাড়ি মরি যাবা। সন্দেহ থাকতে পারে, এটা ঠিক নাও হতে পারে, এমন কোনো সন্দেহ হতে পারে? অবশ্যই পারে, এই যে এখনই তো বললাম, তো তুই করে দেখ কি হবে। গাঠনিক সংকেত থেকে দেখ, বলেন এটার গাঠনিক সংকেত কেমনে আঁকবো? আপনাদেরকে 9-10-এ গাঠনিক সংকেত আঁকা শেখানোর সময় একটা কথা বলছিলাম, প্রকৃতি, আল্লাহ সৃষ্টি, আল্লাহ ভগবান স্রষ্টা যাই বলো, তিনি সৃষ্টি করেছেন কিভাবে? প্রতিসমভাবে নাকি অপ্রতিসমভাবে বলো তো? সব কিছু সুন্দর সাজাইছে প্রতিসমভাবে, আকাশ বাতাস সব কিছু সুন্দর আর সুন্দর। তুমিও সুন্দরের চেষ্টা করবা যে সুন্দর করে করার। চলো বন্ধু একটা হিসাব করো, এখানে কেন্দ্রীয় পরমাণুটাকে বলো তো, কেন্দ্রীয় মৌলটাকে? সালফার। সালফারকে ঘিরেই জনবসতি গড়ে উঠছে এখানে। এখন দুই পিস সালফার আছে। এই টাইপের যৌগগুলোকে এখন থেকে আমরা বলবো হচ্ছে মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ড। কিছু বোঝা না? বহুকেন্দ্রিক যৌগ, যে যৌগে কেন্দ্র মেলাগুলা, যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে বা এই যৌগের ক্ষেত্রেই দেখো না, সালফারকে কেন্দ্র করে পুরা জনবসতি গড়ে উঠছে। এখানে কেন্দ্র কয়টা বলেন তো আমাকে একটু? কেন্দ্র একটা না? বোঝা না? এবার বলো, এই যৌগে কেন্দ্র 2 পিস দেখতে পাচ্ছ, সালফার আছে 2টা। তাহলে তোমার এবার একটু হিসাব করা রাখবে, 2 রাজার মধ্যে একটু ধন সম্পত্তি ভাগবাটোয়ারা করে দাও। ভাগবাটোয়ারা করে দিলে প্রত্যেকটা সালফারের কান্দে পড়ে কয়টা? একটা করে হাইড্রোজেন আর কটা করে অক্সিজেন বলেন তো? বলে না? 3.5টা। আহা, আরে গরু 3.5টা পড়ে, কথা সত্য তো? 3.5টা করে পড়ে। 3.5টা করে যদি অক্সিজেন পড়ে, তার মানে বুঝো 3টা অক্সিজেন পুরো নিজের এখতিয়ারে থাকবে।
আর 3টা অক্সিজেন এই সালফারের এখতিয়ারে থাকবে, আর আরেকটা অক্সিজেন দুইজনের মধ্যে শেয়ার্ড হবে। বোঝা না এরা? অশিক্ষিত নিয়ে বসছি বড় বিপদে। এই দেখো সালফার আছে, সালফারের সাথে আমি বন্ড দিয়ে কাকে লাগাই দিব জানো? বন্ড ও, বন্ড হচ্ছে এইচ। এটা কেন লাগাইছি? কারণ ভাই আমি ছোটবেলায় শিখছিলাম অক্সি অ্যাসিডের ক্ষেত্রে অলওয়েজ OH থাকে, এটা না থাকে পারে না। তোমাদেরকে মনে আছে? একটু আগেই বলছিলাম আমি, কারোর মনে নেই। সো তাহলে এটা লিখলাম। এবার বলেন একটু ফাঁকা রাখে যে আমি সালফারকে লিখলাম, তারপরে আবার কি বসাই দিব? ও বন্ড এইচ বসাই দিলাম। এইবার এই দুইজনের মাঝখানে আমি একটা অক্সিজেন দিয়ে দিলাম। তাহলে বলো তো, আচ্ছা এই অক্সিজেন পরে দিই, পরে। এই সালফারের কয়টা অক্সিজেন পাওয়ার কথা ছিল? 3টা। তার একেবারে নিজের ভোগ দখলে 3টা থাকার কথা। তাহলে এই অক্সিজেন তার ভোগ দখলে আছে। এইখানে একটা ডাবল বন্ড দিয়ে ধরাই দিব, এইখানে একটা ডাবল বন্ড দিয়ে ধরাই দিব। বোঝা নাই তোমরা ব্যাপারটা? এটা কেউ আমার কথা বোঝে না। এই যে একটা আসলো, হইল। এবার বুঝছো তোমরা? এই মাঝখানে একটা অক্সিজেন জয়েন করা দিতে হবে যেন তাদের দুইজনের মধ্যে ভাগাভাগি হয়। শেষ। তোমরা কি বুঝছো আমার কথা? গাঠনিক সংকেত কেমনে আঁকে দেখো, পৃথিবী কত সুন্দর। এখানে লাইন অফ সিমেট্রি টের পাইছো? এই লাইনের সাপেক্ষে দেখো ডানে বামে কত সুন্দর পৃথিবী বানাইছে আল্লাহ। এই তো। এবার বলো তাহলে, এবার হিসাব যদি করো, এখানে কোনো পারক্সাইড চোখে দেখতে পাচ্ছ কি পুরো স্ট্রাকচারে? নাই। তুমি হিসাব করে দেখবা, সিম্পলি হিসাব করলেই সালফারের জারণ সংখ্যা +6 আসে, এটারও আসবে হচ্ছে +6। যা করছে দুইজন একই কাজই করছে। সো দুইটা সালফারের গড় জারণ সংখ্যাও যা আসে, প্রকৃত জারণ সংখ্যাও তাই আসে, কোনো সমস্যা নেই, একই। ওকে, এটা বুঝছেন আশা করি। তারপরে চলো, পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড বা মার্শালস অ্যাসিড বলে এটাকে। এটা আবার চিনবা না তোমরা। এটার সংকেতটা হইতেছে কেমন জানো? H2S2O8। H2S2O8 করো তো তাড়াতাড়ি। এখানে সালফারের জারণ সংখ্যাটা বের করো তো, কত আসে দেখো, মজা লাগবে এটা। +2 যোগ হচ্ছে 2x, তারপরে কত? -16 ইকুয়াল টু হচ্ছে 0। x ইকুয়াল টু কত আসে বলেন তো? এটা কি সম্ভব? না। সাকিবা বুঝছিস? তাহলে তোর এখন কি করা লাগবে বলতো? অবশ্যই ভাই, দেয়ার ইউ গো, দ্যাট ইজ দ্য আনসার। যে কখন বুঝবো আমি গাঠনিক সংকেতে যাবো কিনা? যখন তুমি এটা করে দেখবা আউল ফাউল আইছে, তখন তুমি অবশ্যই যাবা। আর যদি কখনো নর্মাল পাও যে এটা তো অ্যাকসেপ্টেবল, তারপরেও তোমার নিজের মনের দিকে তাকাইতে হবে যে আসলে এই যৌগ তো আগে কোনোদিন দেখি না, একটু করে দেখি আর কি। হ্যাঁ, ওকে। এইবার আপনারা একটু তাড়াতাড়ি বলেন H2S2O8 এর গাঠনিক সংকেত আমি কিভাবে আঁকবো? কিসের, কোন অ্যাসিডের মতো সংকেত হবে বলো তো? এটার কোন অ্যাসিডের গাঠনিক সংকেত? কেন? কেন? ইয়েস, এইটা মনে রাখো জীবনে, এটা মনে রাখো জীবনে বহুত সফল হবা। তুমি ধরো একটা ঝালমুড়ির দোকান দিবা একটা স্কুলের সামনে, তুমি বুঝতেছো না দোকানটা কিভাবে দেওয়া উচিত। ওইখানে ফাঁসে তাকায় দেখো একজন জুতা পালিশ করতেছে আর একজন ছোলা বেচতেছে। বলো তো তোমার কাকে অনুসরণ করা উচিত, জুতা পালিশওয়ালা নাকি ছোলাওয়ালা? দ্যাটস ইট, দ্যাটস দ্য ওয়ে অফ লাইফ। তুমি কপি করা শেখো যে কার কাছ থেকে তোমার নেওয়া উচিত। ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাই, আগের সংকেতটাতে একটা অক্সিজেন ছিল মাঝখানে, এটাতে কি দুইটা হবে? কি দুইটা হবে? মানে মার্শালসটাতে কি মাঝে দুইটা অক্সিজেন হবে? তোর নাম কি আব্বু? মারুফ স্যার। মারুফ স্যার, মারুফ স্যার ইজ টুডেজ ম্যান অফ দ্য ক্লাস। বোঝো নাই তোমরা? মারুফ স্যার ধরে ফেলছে। ইয়েস, প্রকৃতির ব্যালেন্স ঠিক রাখতে গেলে এখন তুমি অক্সিজেন আরেকটা যে এক্সট্রা লাগাবা, হ্যাঁ, সেটা কোথায় লাগাবা? এই বাইরের দিকে লাগাবা, ওইখানে কোথায়? এমন জায়গায় লাগাবা যেন প্রকৃতির ব্যালেন্সটা নষ্ট না হয়। কেউ বুঝে না আমার কোনো কথা, আমি একা একা কথা বলতেছি। তাই দুইটা মাঝে দিলেই তো পার চলে আসবে। হ্যাঁ, তা আসলো, তাতে আমার কি আসে যায়? আমার তো বলে না এখানে পার আনা যাবে না, বরং আমার এখানে বুঝে ফেলা উচিত। আমার এখানে বুঝে ফেলা উচিত এখানে পার জাতীয় কিছু একটা অবশ্যই আসবে। না আসলে এই উল্টাপাল্টা জিনিস আসছে কেমনে? আমার কথা বুঝো নাই? এই যে এটা ভুল। কেন ভুল হয়েছিল কারণটা এই যে দেখো, এই বস্তুটাকে একটু আমি দূরে নিয়ে যাই, ওকে একটু দূরে নিয়ে যাই, মাঝখানে একটা অক্সিজেন বসায়া দেই। এই যে এইবার দেখো তো কি ঘটনা ঘটছে। এটার জারণ সংখ্যা তাড়াতাড়ি লিখতেছি -2, এটার -2, এটারও -2, এটার +1, এটারও +1, এটার -2। তোমরা কি বুঝতেছো আমি কেন লিখতেছি এগুলা? হিসাব ক্লিয়ার তো?
আচ্ছা বলেন তো ভাই এই অক্সিজেনের জারণ সংখ্যা কত? মাঝখানেরটা -1। এইবার বলেন আমাকে, দূর কই গেল, এইবার পুরাটা হিসাব করি। চলো হিসাব করতে গেলে আমরা কি করব, এই +1 এর সাথে -1 কেটে গেছে, এই -1 এর সাথে +1 কেটে গেছে। এইবার দেখতো ভাই এইখানে টোটালি আছে কত, -6 না? তাহলে এই সালফারের জারণ সংখ্যা কত হবে বন্ধু? +6। তাহলে এবার বলো এখানে কি আছে, -6, তাহলে এই সালফারের জারণ সংখ্যা হবে +6। দ্যাটস ইট। পৃথিবী কত সৌন্দর্য তোমরা তো বোঝো না, পৃথিবীর সৌন্দর্যের প্রেম, এটা তো একবার পড়লে পাগল হয়ে যাবা। তোমরা কি বুঝছো আসলে ঘটনাটা কি হইতেছে এখানে? ওকে ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়াল আনসারটা হচ্ছে +6। তারপরে Fe3O4 অণুতে আয়রনের জারণ সংখ্যা কত? এটার গাঠনিক সংকেতটা দেখলে তোমাদের খুব মজা লাগবে। আমি খালি গঠনটা এঁকে দিচ্ছি, তারপরে বাকিটা তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। আয়রন, অক্সিজেন, আমারও তো মনে নাই কেমন জানি গঠনটা, দাঁড়া চেষ্টা করি। ভাইয়া Fe3O4 এ অণু কেন লেখা, যৌগ কেন লেখা না? ওদেরকে ফিটাইতে হবে এই কারণে লেখছে আর কি, হইল। ইয়েস পেরেছি। এই যে Fe3O4 এর গঠনটা হচ্ছে এরকম। এবার তোমরা একটু দেখো তো বন্ধু, দেখো তো কিছু বুঝছো কিনা। এই আয়রনটা বলো, এই যুদ্ধে কি ইলেকট্রন হারাইছে নাকি জিতছে? বলেন। আয়রনটা হারাইছে, তাহলে এই পাশের জন্য তার জারণ সংখ্যা +1। এই যুদ্ধে কি আয়রন জিতছে না হারছে? তাহলে তার জারণ সংখ্যা আরো একটা +1, তাহলে টোটালি কত হয়ে গেল বলেন তো আমাকে একটু? +2। এই আয়রনের সাথে 3টা অক্সিজেন কানেক্টেড, 3টাই তোর কাছ থেকে ইলেকট্রন টান দিবে, তাহলে সোজা কথা এটা হচ্ছে +3 জারণ সংখ্যা, এটা হচ্ছে +3 জারণ সংখ্যা। তোরা কেউই আমার কথা বুঝিস না। সো তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করি Fe3O4 এ আয়রনের জারণ সংখ্যা কত, তুমি বলবা +2.67, দূরে যা। +2.67 বলে কিন্তু বলবো অবশ্যই দূরে যা, মানে তুই আবার কথা বলিস না আমার সাথে। যদি দেখো সে আবার ফেরত আসছে, আসলে কি +2.67, তুমি তখন বুঝবা যে না সে আর একটু বেশি কিছু জানে, তখন তুমি তাকে বলবা +2ও আছে +3ও আছে। দুই ধরনের জারণ সংখ্যা এখানে এক্সিস্ট করে। তোমরা কি বোঝো নাই আমার কথা? আরেকবার একটু বুঝলে ভালো। প্রাইমারিলি তুমি চিন্তা করবা এখানে আয়রনের জারণ সংখ্যা আসলে +2.67, কোনো সমস্যা নেই। প্রাইমারিলি বাচ্চাকালে, মানে একটা সিম্পল জিনিস বোঝ, সবার সাথে আমরা সবার সমান ডেপথের ডিসকাশনে যাই না। তোদের সাথে যখন কেমিক্যাল বন্ড চ্যাপ্টার পড়বো আমি প্রথম পত্রের 3য় অধ্যায়, তখনই দেখবি এই সংকেত যে দেখাইছি না এখন, এইটা নিয়েই তখন তুই সেদিন আমার নিয়ে হাসবি যে আরিফ ভাই আপনি সেদিন এটা দেখাইছিলেন, এটা একটা হাস্যকর, এইখানে অনেক ঝামেলা আছে। বাট তোর জন্য আজকে এই লেভেলে এইটাই ঠিক আছে। সো একইভাবে প্রাইমারিলি তুমি চিন্তা করবো অলওয়েজ +2.67। এমসিকিউতে অপশনে যদি এটা থাকে তাহলে ভাই ওইটাই কারেক্ট আনসার, বা কথা বলার সময় যদি হয় ওইটাই কারেক্ট আনসার। কিন্তু যদি আরেকটু ডিপার লেভেলে আমরা যাইতে চাই, প্রকৃত ঘটনা জানতে চাই, তাহলে বলা লাগবে এখানে +2 জারণ সংখ্যার আয়রন ছিল, এখানে +3 জারণ সংখ্যার আয়রন ছিল। বোঝা না? জি ভাই বুঝতে পারছি। ধন্যবাদ। আজকের ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। হে রে, এইখানেও গাঠনিক সংকেতটা যে দেওয়া আছে, একটু দেখে নিও, এখানে আর একটু ব্যাখ্যা দেওয়া আছে, একটু পড়ে নিও, ভালো লাগবে। এই যে 39 পেজের স্ক্রিনশট তোমরা যখন পরিমাণগত রসায়নের পাওয়ার বুক হাতে পাবা তখন আরও মজা পাবা আর কি। ওকে, টেট্রাথায়োনিক অ্যাসিড, এটা হ্যাঁ বল। আপনি তো বলেছিলেন যে অ্যামোনিয়াম নাইট্রেট কিংবা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট এই সকল যোগে ওই নাইট্রোজেন কিংবা ক্লোরিনের জারণ সংখ্যা আলাদা হয়, বিকজ হচ্ছে ওইখানে আলাদা আলাদা লিখছে, কিন্তু এখানে ফেরোফেরিক অক্সাইডে তো আয়রনকে আলাদা লেখে নাই, তাহলে কেন আলাদা হয়েছে জারণ সংখ্যা? এই প্রশ্নটা ওয়ান অফ দ্য বিগেস্ট আনআনসার্ড কোয়েশ্চেন্স টু মি অলসো। আমি নিজেও এটার উত্তর জানি না, তবে এই প্রশ্নটা আমি আজকে প্রথম পাইছি তা না, এই প্রশ্ন আমি নিজের মনে অনেক আগে থেকে ভাবি, এইগুলোর উত্তর কোথাও পাই না। বাট দিজ আর জাস্ট সাম কনভেনশনস, আমরা যেভাবে অভ্যস্ত তাই লিখি আর কি। মানে এটা আসলে আমার কাছে উত্তর জানা নেই, এটা তুই পারলে আরও চিন্তা ভাবনা কর, কারো কাছে দেখ পাস কিনা, আমাকে একটু পারলে জানাইস। তোমরা কি প্রশ্নটা বুঝছো? প্রশ্নটা বোঝো নাই? Fe3O4 এ
দুই ধরনের আয়রন আছে না, একটা +3 জারণ সংখ্যা দুইটা, আর একটা হচ্ছে +2 এর। তাহলে এইখানেও তো আয়রন দুইটাকে আলাদা করে লেখা উচিত ছিল, বাট তা না করে কেন একবারে গাদি মেরে লিখে দিছে Fe3O4? এটা তো অনুচিত হয়েছে, এটা ডেফিনেটলি অনুচিত হয়েছে, বাট এটা যে কেন করে এটা আমি ব্যাখ্যাটা খুঁজে পাই না আর কি। সো এই জন্য বললাম আমি জানি না। ওকে, খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। টেট্রাথায়োনিক অ্যাসিড, এই যৌগের সংকেতটা বলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি বলো, আমাকে জাস্ট সংকেতটা বলে দাও। হায়াত, মাইকে শব্দ হয়, বলো বলো বলো। শাহরিয়ার তো বলে দিল তো, থ্যাংক ইউ শাহরিয়ার। নুসরাত, শাহরিয়ারের কথা শোনো, ও যেটা বলছে এটা আমি বলছি। এই গুগল করে বলতেছে ছাগলে, এই গরু গুগল করছস না? আচ্ছা, এটা কিভাবে বুঝবা দেখো তো, আমি একটু বলি। টেট্রাথায়োনিক অ্যাসিড, এই নামটার কাছাকাছি নাম তুমি কি শুনছো একটু ভাবো তো। ইথানোইক অ্যাসিড, নোপ, আরো কাছাকাছি জিনিস শুনছো। আমি বললে হা করে চাই থাকবো, হা হা শুনছি রে, বলি গেছিলাম। তুমি কি এই যৌগটার নাম জানো? Na2S4O6, বলো দেখি। সোডিয়াম, জোরে বল। টেট্রা থায়োনেট। তাহলে তুমি টেট্রাথায়োনিক অ্যাসিডের নাম বলতে পারতেছো না? হায় হায়, লজ্জা লজ্জা। কয় কি এই বলদের দল, আমাকে একটু বলতো বাবা, Na2SO4 এটার নাম কি তাড়াতাড়ি বলতো। সোডিয়াম সালফেট। এইবার আমাকে বলতো H2SO4 এর নাম কি? কিভাবে আসলো নামটা এরকম, একটু ভাবেন তো। ওই যে এখন পারতেছে বাবারে, লবণের নাম কেমনে আসে? ইক অ্যাসিড থেকে এট আয়ন আসে, এই জন্য সালফিউরিক হয়ে গেছে সালফেট। ওইখানে হাইড্রোজেনের জায়গায় বসছিল সোডিয়াম, তাই নাম বলছে সোডিয়াম সালফেট। এখনো বোঝা নাই আমার কথা? আচ্ছা, তাহলে এবার একটু ভাবেন না, এইটার নাম যদি হয়ে থাকে সোডিয়াম টেট্রাথায়োনেট, নেট কেন হয়েছে? এটা তো লবণ, তো তাহলে এট আসবে না নামের শেষে, তাই আসছে। এখন আমাকে বলতেছে টেট্রাথায়োনিক অ্যাসিড, তো স্বাভাবিক তো, অ্যাসিডের নামের শেষে ইক থাকে, লবণ হইলে এট হয়ে যায়। তাহলে বলেন সংকেতটা কি হবে আমাদের? এতক্ষণে মানুষ হইছো H2S4O6, এগুলো মুখস্থ করে কিন্তু টিকতে পারবা না, এগুলো সব লজিক বুঝতে হবে। লজিক বুঝলে তুমি এগুলো হাজার হাজার লিখতে পারবা, কোনো প্যারা ছাড়াই, কোনো প্যারা ছাড়াই। তুমি নিজে নতুন যৌগ তুমি নাম শুনে বলে দিতে পারবা যে কোনটাকে। ঠিক আছে, আমরা ওই জার্নির দিকে যেতে চাই। সো তোমরা কইরো আর কি এটা, আমি আর এটা নিয়ে এখন কথা বলতেছি না, সময় কম, এখন আমার ইংলিশ ভার্সনের ক্লাস, সরি। সো ঘটনা হচ্ছে আজকে বাকি স্লাইডে যা আছে এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো, এখানে এগুলো করবা আর কি। এই যে Na2S4O6 অণুতে সালফারের জারণ সংখ্যা, আপনারা কি বুঝতেছেন? H2S4O6 এ যদি সালফারেরটা ফয়সালা করতে পারেন, তাহলে Na2S4O6 এ তো কোনো ঝামেলাই নাই, একই হাইড্রোজেনের জায়গায় যা সোডিয়াম বসছিল। তোরা কি বুঝছিস বাবা? করবেন এগুলা। তারপরে আরও কি আছে? CrO5 অণুতে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে এটা কি কার্বন সাবঅক্সাইড অণুতে কার্বনের জারণ সংখ্যা কত? কার্বন সাবঅক্সাইডের সংকেত না পারলে গুগল সার্চ করবা, গুগল সার্চ করে জাস্ট সংকেতটা দেখো প্লিজ, আল্লাহর কসম লাগে, বাকি চেষ্টা নিজে করবা। তুমি গড় জারণ সংখ্যাও বাইর করবা, প্রকৃতিরও বাইর করবা, গাঠনিক সংখ্যা থাকা শিখবা, খুব কাজে লাগবে। OF2, এই প্রশ্নটা আমার অন্যতম প্রলয়ঙ্করী সুন্দর প্রশ্ন লাগে আর কি। OF2 যৌগটার নাম আমরা কি বলছিলাম? অক্সিজেন ডাইফ্লুরাইড, তাই না? এখন এইটা কি আসলে অক্সিজেন ডাইফ্লুরাইড হবে নাকি ডাইফ্লুরিন অক্সাইড হবে? এটার নামকরণটা ঠিক আছে কিনা এটা একটু ভাববা, এবং দেখবা এটার আনসারটাও তুমি না জারণ সংখ্যা থেকে দিতে পারবা। তোমরা হয়তো অনেকে ভাবো যে কেন জারণ সংখ্যা পড়াচ্ছে, বুঝবা যত বড় হবে তত বুঝবা যে এইটা যে কত মৌলিক একটা আইডিয়া, এটা তোমার রসায়ন পড়তে গেলে যে কোনো জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, সো কোশ্চেনটা কি তোরা বুঝতে পারছিস? বোঝা না? সোডিয়াম NaCl, এটার নাম আমরা কি বলি? সোডিয়াম ক্লোরাইড না? এটা না বলে তো আমরা বলতে পারতাম ক্লোরিন সোডামাইড, বলি না কেন? এই লজিকগুলো তোমাকে পর্যন্ত ভাবতে হবে, একেবারে বেসিক মিনিমাম লেভেলে চলে যাও, যে আসলে আমরা যা কিছু আগে থেকে জানতাম তার কতগুলো আসলে সত্যি আর কতগুলো মিথ্যা। দ্যাটস হোয়াট ইউ কল ফাউন্ডেশন, গোড়ার জিনিসকে আবার নাড়াচাড়া দেওয়া। আচ্ছা, ওইটা নিয়ে যদি কেউ না বোঝো এই স্লাইডে আসবা, তারপরে এইখানে আর একটু ডিটেল লেখা আছে, আর একটু ডিটেল যদি কারো বুদ্ধি থাকে নিজে থেকে বুঝবা আর কি, বাট স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেওয়া নাই কিন্তু, খবরদার এটা ভাবা যাবে না আর কি। ওকে, তারপরে এই তো আমাদের ক্লাস আজকে শেষ। তোমরা যারা ফেসবুকে আছো তাদের জন্য এখন এই মার্কেটিং, হ্যাঁ বলো, আগে প্রশ্ন নিয়ে নেই। ভাইয়া আমাদের রেকর্ড ক্লাসগুলো
ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপে দিলে ভালো হয় নোপ কারণ নোপ নোপ ওই যে নোপ নোপ টেলিগ্রামে ডাউনলোডের একটা ভেজাল থাকে। কোনো সমস্যা নেই, ওই ভেজাল একটু নিতে হবে, ওই ভেজাল সবাই নিয়ে আসতেছে, তুমিও নিবা। ফেসবুকে দিলে তোমরা গণহারে যেমনি করবা ভিডিও ডাউনলোড করে পাচার, এই কাজগুলো করা যাবে না আর কি, ঠিক আছে? সো ওইগুলো নিয়ে আমরা অনেক ভাবছি, ওই কাজটা আমরা করি না। ফেসবুকে থেকে আমরা যত পারি তোমাদেরকে দূরে রাখার চেষ্টা করি আর কি। এনিওয়ে, সো যারা ফেসবুকে আছো তারা ভর্তির জন্য এই যে এখানে সব ইনফরমেশন দেওয়া আছে ভাই, এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না, ইচ্ছা হলে ভর্তি হয়, নাহলে বাড়ি যা। আর এই বইপত্র পাবা, সব পাবা, এই যে শেষ। আর তোমরা যারা কলেজ ভর্তির জন্য চেষ্টা করতেছো তাদের জন্য এই যে আবারও বলে দিলাম, এই দুইটা জিনিস দেখো, ইনশাল্লাহ হয়ে যাবে। এই দুইটাই ফ্রি, এই বস্তুটা ইউটিউবে ফ্রি আছে, এটা আস্তে আস্তে যাচ্ছে ইউটিউবে। দ্যাটস ইট। সো আগামী ক্লাস তোমাদের হবে হচ্ছে 24 তারিখে। বুঝি নাই কি? কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা এগুলো দেখব, বাট অন্যান্য সাবজেক্ট কি আর কিছু লাগবে না, শুধু কেমিস্ট্রি দিয়েই তুই কলেজে চান্স পাবি, ঠিক আছে? ওকে, হ্যাঁ পাওয়ার বুক নিয়ে কথা বলার কথা ছিল আজকে আর বলতে পারতেছি না ভাই, 8:49 বাজে, 9টায় ক্লাস শুরু না, ক্লাস সেট আপ করতে তো টাইম লাগে। সো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের আগামী ক্লাস কিন্তু হবে 24 তারিখে ইনশাল্লাহ 7:15 PM মানে নামাজের জন্য আমরা 15 মিনিট একটু পিছায় দিচ্ছি ক্লাসটা, তাহলে আর একটু আরামে ক্লাসটা করা যাবে আর কি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান সাথে থাকার জন্য। বাড়ির কাজ জমা দিয়ে অনেকগুলো কাজ দিছি, কিন্তু প্রত্যেকটা নিয়ে ভাববা, ভাবার পরে তুমি ভুলভাল করো, জমা দিতে লজ্জা পাও না, ঠিক আছে? মানুষ ভুল করেই শেখে, বরং যে ভুল করলো তারপর আমার কাছ থেকে শিখে নিল, তার লার্নিংটা স্থায়ী হবে। আর যে লজ্জা পাইতেছে, তোর টিচারের সামনে কি এর লজ্জা ভাই? তুই আমার কাছে লজ্জা পাবি না কার কাছে লজ্জা পাবি? রাস্তাঘাটে সাত দোকানদার মামুর কাছে লজ্জা পাবি? ফাজিল কোথাকার, মাইর খাবি। টাটা, আল্লাহ হাফেজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।